হাই গাইজ, ওয়েলকাম টু বং স্টাডি হাব। আমার নাম সৌগত পাত্র। আর আজকে আমরা জিওসি স্টার্ট করতে যাবো। ওকে, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি আজকে আমরা স্টার্ট করবো। তো জেনারেল অর্গানিক কেমিস্ট্রি আমি ফার্স্ট লেকচারে বলেছিলাম যে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এর ওয়েটেজ বেশি আর এখান থেকে কোয়েশ্চেন্সও অনেক বেশি আসে। ওকে, সো এই চ্যাপ্টারটাকে আমরা ডিটেলে পড়বো। তো আই থিঙ্ক ডিউরেশনটা একটু হয়তো বেশি হতে পারে, বাট ইটস ওকে। ঠিক আছে, কারণ এটা ওয়ান শট আর আমি কিছু স্কিপ করতে চাই না। But I will try to make this video as small as যত ছোট করতে পারি করবো। আর সো লেটস স্টার্ট জিওসি। আমাদের ফার্স্ট টপিকটা হবে ইন্ডাকটিভ ইফেক্ট। ওকে, ফার্স্ট টপিক কি হবে? ইন্ডাকটিভ ইফেক্ট। সো লেটস স্টার্ট দিস টপিক। সো হাই গাইস, আমরা তাহলে এখানে শুরু করছি ইন্ডাকটিভ ইফেক্ট। ওকে, সো বেসিক্যালি ইন্ডাকটিভ ইফেক্ট কি হয় ডেফিনেশনটা একটু দেখে নিচ্ছি, এটা ইম্পর্টেন্ট আছে। ইন্ডাকটিভ ইফেক্ট যদি আমরা এখানে দেখি, ইন্ডাকটিভ ইফেক্ট কি হয়? একটা পার্মানেন্ট পোলারাইজেশন অফ কার্বন চেইন। ওকে, পার্মানেন্ট পোলারাইজেশন অফ কার্বন চেইন ডিউ টু ডিসপ্লেসমেন্ট অফ সিগমা ইলেকট্রনস টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। এটা মানে সিম্পল যে ধরো আমার কাছে একটা কার্বন চেইন আছে, ধরো এরকম, ঠিক আছে, সিএল আছে, একটু ফাস্ট যাচ্ছে কারণ ইন্ডাকটিভ ইফেক্ট মোস্ট অফ দ্য স্টুডেন্টস জানো। ওকে, তো আমরা তো ওয়েট করছো কোয়েশ্চেন্সের জন্য, সো ওয়েট করো। ওকে, একটু বলে দিচ্ছি ইন্ডাকটিভ ইফেক্ট কি হয়। পোলারাইজেশন মানে ধর এখানে সিএল কি একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, রাইট? সিএল একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তো এই কি করবে? ইলেকট্রন ডোনেট করবে, সরি ইলেকট্রন উইথড্র করবে। তো ইলেকট্রন যখন উইথড্র করবে তখন কি হচ্ছে? এর কাছে ইলেকট্রন বেশি আসছে, রাইট? তো এখানে একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাবে আর এখানে একটা পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে। ওকে, সো বেসিক্যালি এইভাবে পোলারাইজেশন হয়। এটা কি বলা হয়? পোলারাইজেশন। যখন এভাবে পার্শিয়াল পজিটিভ আর পার্শিয়াল নেগেটিভ চার্জ এসে যায় একটা কম্পাউন্ডের মধ্যে। ওকে, এইটা কি বলা হচ্ছে? ইন্ডাকটিভ ইফেক্ট। ওকে, এইটা কি বলা হচ্ছে? কি ইন্ডাকটিভ ইফেক্ট। ওকে, আর কি হয়? তো ইন্ডাকটিভ ইফেক্ট দুটো টাইপস হবে। একটা হচ্ছে কি হয়ে যাবে প্লাস আই, আর একটা হয় মাইনাস আই। ওকে, প্লাস আই আর মাইনাস আই, এই দুটো কি? দুটো টাইপস অফ ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্ট, ওকে, দুটো টাইপস হয়ে যায়, প্লাস আই মাইনাস আই। ওকে, আর প্লাস আই গ্রুপ আর মাইনাস আই গ্রুপ কি হয়? তো মাইনাস আই কি হয়? যেগুলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, ওকে, ওগুলোকে বলা হয় মাইনাস আই গ্রুপ। কি বলা হয়? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ওকে, মাইনাস আই গ্রুপ কাকে বলা হয়? যারা ইলেকট্রন উইথড্র করে, ওইটাকে বলা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর প্লাস আই কাকে বলা হয়? প্লাস আই হচ্ছে হয়ে যাবে কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ওকে, সো বেসিক্যালি আমার কাছে দুটো আছে, প্লাস আই আর মাইনাস আই। ওকে, প্লাস আই মানে যে ইলেকট্রন ডোনেট করবে আর মাইনাস আই মানে যে ইলেকট্রন উইথড্র করবে। তো আমি যদি এই কম্পাউন্ডটাতে দেখে নিই, এই কম্পাউন্ডটাতে আমার যে সিএল আছে, সিএল অ্যাটম, এই যে দেখতে পাচ্ছ, এই যে সিএল অ্যাটম, এই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। আর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কি করে? ইলেকট্রনস উইথড্র করে। ওকে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কি করে? ইলেকট্রনস উইথড্র করে। তো এটা কি হয়ে যাবে? মাইনাস আই গ্রুপ। আর এই যে পুরো যে গ্রুপটা আছে, এটা কি? এটা একটা অ্যালকাইল গ্রুপ। এইখানে কি 1 2 3 4, এখানে বিউটাইন, বাট মেথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রপাইল হতে পারে। তো বেসিক্যালি যে অ্যালকাইল গ্রুপ হয় এগুলো হচ্ছে প্লাস আই গ্রুপ হয়। এগুলো সবসময় ইলেকট্রনস ডোনেট করে, এটা মনে রাখবে। ওকে, সবসময় ইলেকট্রনস কি করে? ডোনেট করে। কারা? অ্যালকাইল গ্রুপ। তো বেসিক্যালি অ্যালকাইল গ্রুপ কি করছে? ইলেকট্রন ডোনেট করছে, রাইট? তো বেসিক্যালি এটা কি হয়ে যাবে? প্লাস আই গ্রুপ। ওকে, এইভাবে প্লাস আই মাইনাস আই আমরা জানি। ওকে, প্লাস আই গ্রুপ কাকে বলে আর মাইনাস আই গ্রুপ কাকে বলে। তো সিম্পল আমি যদি এখানে কিছু এক্সাম্পলস নিয়ে নিই, ধরো আমার কাছে একটা এক্সাম্পল আছে, ধরো এইটা একটা নিলাম, একটা কম্পাউন্ড, এটাকে কি বলা হয়? টলিউড। সবাই জানো বেনজিন গ্রুপ CH3, টলিউড। তো বেসিক্যালি এখানে কি হচ্ছে? এটা কি? এটা একটা অ্যালকাইল গ্রুপ CH3, মিথাইল, এটা মিথাইল গ্রুপ। মিথাইল থাক, ইথাইল থাক, প্রপাইল থাক, অ্যালকাইল গ্রুপ, এগুলো কি হয়? প্লাস আই গ্রুপ হয়। তো এই কি করবে? ইলেকট্রন ডোনেট করবে, রাইট? এইভাবে ডোনেট করবে। তো এটা কি হয়ে যাবে? প্লাস আই। এটাকে আমরা কি বলবো? প্লাস আই গ্রুপ। এই কম্পাউন্ডের মধ্যে ফিনাইল কি করছে? তাহলে ফিনাইলের রেসপেক্টে যদি দেখো তাহলে অ্যারোটা ডাউনওয়ার্ড আছে, মানে ফিনাইল কি করছে? ইলেকট্রন উইথড্র করছে, রাইট? ফিনাইল কি করছে? CH3 এর কাছ থেকে ইলেকট্রন উইথড্র করছে। তো বেসিক্যালি এটা কি হয়ে যাবে? এই গ্রুপটা কি হয়ে যাবে? ফিনাইল গ্রুপটা মাইনাস আই হয়ে যাবে।
আর এটা মনে রাখবে ফিনাইল গ্রুপ মাইনাস আই হিসেবেই কাজ করে। ওকে, কেন কাজ করে? বিকজ ফিনাইল গ্রুপে কি হয়, ফিনাইল গ্রুপ যদি আমরা দেখি, একবার একটু বলে দিচ্ছি, ফিনাইল গ্রুপ যদি দেখি, ফিনাইল কি হয়, 3টে পাই বন্ডস থাকে, অ্যারোমেটিক কম্পাউন্ড 3টে পাই বন্ড থাকে, রাইট? তো 3টে পাই বন্ড মানে কি, মানে এখানে যে 6টা কার্বন ইলেকট্রোনেগেটিভ। ডাবল বন্ড আর ট্রিপল বন্ড এরা কি হয়, ইলেকট্রোনেগেটিভ হয়, রাইট? বেশি ইলেকট্রোনেগেটিভ হয় অ্যাজ কম্পেয়ার টু সিগমা বন্ড, সিসি সিগমা বন্ড। ওকে, তো যেহেতু এইগুলো ইলেকট্রোনেগেটিভ, সো ওভারঅল এই ইলেকট্রন উইথড্র করে। ওকে, তো এই জন্য এটা মাইনাস আই গ্রুপ হয়। ওকে, এবারে কিছু সিচুয়েশন চলে আসে, রাইট? আর এই সিচুয়েশনগুলো অ্যাভয়েড করার জন্য আমরা কি করি, অর্ডার শিখে রাখি বা অর্ডার মনে করার চেষ্টা করি, মাইনাস আই গ্রুপের অর্ডার। তো ফার্স্ট অফ অল যদি আমি বলি, ধরো একটা কম্পাউন্ড আছে, এটা একটা কম্পাউন্ড হয়ে গেল। ওকে, OH আর এখানে কি আছে, ফিনাইল। তো এখানে যদি দেখো ও হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সবাই জানো ও হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। সো এই কি করবে, ইলেকট্রন উইথড্র করবে। বাট ফিনাইলও তো ইলেকট্রন উইথড্র করবে, বাট অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি ফিনাইলের থেকে। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ফিনাইলের থেকে বেশি। সো কি হবে, অক্সিজেন কি করবে, ইলেকট্রন উইথড্র করবে। তো এখানে OH গ্রুপটা কি হয়ে যাবে, মাইনাস আই, আর ফিনাইল গ্রুপটা হয়ে যাবে প্লাস আই। I hope you are getting it. Okay, I hope you are getting it. এবারে যদি আমরা একটা অন্য এক্সাম্পল নিয়ে নিই, ধরো এরকম সিম্পল কিছু, কিউমিন জানো, রাইট? এটা কি হয়, কিউমিনও সেম, এটা কি হচ্ছে, আইসোপ্রোপাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ। তো এই কি করবে, প্লাস আই, আর এইটা কি করবে, মাইনাস আই। এইভাবে আমরা প্লাস আই আর মাইনাস আই গ্রুপসগুলোকে বলতে পারো ডিফারেন্সিয়েট করি, রাইট? কি প্লাস আই গ্রুপ কাকে বলা হয় আর মাইনাস আই গ্রুপ কাকে বলা হয়। ওকে, হাই গাইস, এটা হচ্ছে অর্ডার, এটা মনে রাখতে হবে। ওকে, এটা ইদার স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে রাখো। ওকে, খাতায় লিখে রাখো। এটা কি অর্ডার অফ মাইনাস আই গ্রুপ। ওকে, অর্ডার অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। বেসিক্যালি কোয়েশ্চেন্সে ইলেকট্রন উইথড্র মানে মাইনাস আই এর অর্ডারই জিজ্ঞেস করে, কি কার মাইনাস আই অর্ডার বেশি হবে। ওকে, বা কখনো ডিরেক্টলি জিজ্ঞেস করে না মাইনাস আই, বাট স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েটস যখন পড়াবো, লাইক স্টেবিলিটি অফ কার্বোকেটায়ন, স্টেবিলিটি অফ ফ্রি র্যাডিক্যাল, স্টেবিলিটি অফ কার্বোনায়ন, তো এখানে ইন্ডাকটিভ ইফেক্টে মাইনাস আই গ্রুপটাই কাজে লাগে, প্লাস আই গ্রুপ অত কাজে লাগে। ওকে, তো বেসিক্যালি এটা অর্ডারটা জানা উচিত। ওকে, অর্ডার কি হয়, প্রথমে NM3 প্লাস সবচেয়ে বেশি মাইনাস আই শো করে, তারপরে NR3, তারপরে NH3, তারপরে NO2 নাইট্রো গ্রুপ, তারপরে SO3H, তারপরে CN সাইনাইড, তারপর অ্যালডিহাইড, তারপর কিটোন। ওকে, তারপর অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, তারপর এস্টার, তারপর অ্যাসিডামাইড, তারপর হ্যালোজেনগুলো আছে HCl, BRI, OH, OR, ORটা ইথার, OH অ্যালকোহল, আর তারপর আছে অ্যাসিটাইলিন মানে ট্রিপল বন্ড। I hope you all got it. Okay, ওকে, সো আমরা এখানে কিছু কোয়েশ্চেন্স সলভ করব। এখানে আমরা কি করব, কম্পেয়ার করবো। ওকে, কম্প্যারিজন অফ মাইনাস আই গ্রুপস, এখানে কম্পেয়ার করবো। আর এরকম টাইপের কোয়েশ্চেন আসে না, বাট আমি স্টিল করিয়ে দিচ্ছি যাতে তোমাদের বেসিক্সটা ক্লিয়ার হয়ে যায়, যাতে তোমরা স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েটসে ভুল না করো। ওকে, সো লেটস স্টার্ট। ফর এক্সাম্পল আমার কাছে ফার্স্ট কোয়েশ্চেন আছে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন মাইনাস আই কার বেশি হবে, ট্রিপল বন্ডের, কারণ ট্রিপল বন্ড ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন ডাবল বন্ড। খাতায় লিখে রাখতে পারো, ট্রিপল বন্ড ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন ডাবল বন্ড, অ্যান্ড দেন বোথ আর মোর ইলেকট্রোনেগেটিভ দেন সিঙ্গেল বন্ড। ওকে, এটা তো জানা উচিত। থার্ড জিনিস, এখানে দেখতে পারো দুটোতেই ট্রিপল বন্ড আছে, রাইট? সো এখানে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নাইট্রোজেন আছে এখানে, রাইট? সো নাইট্রোজেন যদি থাকে, নাইট্রোজেন একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তো নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ হলে কি হবে, এখানে বেশি মাইনাস আই হবে, রাইট? বেশি ইলেকট্রনকে উইথড্র করবে। তো মাইনাস আই কার বেশি হবে, এর মাইনাস আই মানে ইলেকট্রন উইথড্রয়িং নেচার আমরা কম্পেয়ার করছি। তো এখানে ইলেকট্রন উইথড্রয়িং CN বেশি হবে কারণ নাইট্রোজেন আছে, আর এখানে কার্বন আছে। দেখো কার্বন, এখানে ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, থার্ড কোয়েশ্চেনে যদি দেখি, থার্ড কোয়েশ্চেন কিভাবে হবে, তো আমি ওইটা বলেছিলাম, রাইট? ওই যে টেবিলটা লিখেছিলাম, ওই টেবিলের অ্যাকর্ডিংয়ে এটা হয়ে যাবে, রাইট? নাইট্রোজেন কন্টেনিং গ্রুপ
যেগুলো হয় ওগুলো প্রথমে ছিল, রাইট? NH3, তারপর কি ছিল? NH3, NH2, NO2, যত নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস হয় ওদের -I গ্রুপ বেশি থাকে। ওকে, এই জন্য ওই টেবিলে সবার আগে আমি লেখা করেছিলাম, রাইট? ওই অর্ডারটা মনে রাখবে। ওকে, অর্ডারটা খুলে রাখো, তারপরে করার চেষ্টা করো। অর্ডার আমি এটাও দিয়েছি যে অ্যালডিহাইড হচ্ছে বেশি -I গ্রুপ শো করে অ্যাজ কম্পেয়ার টু কিটোন। তো এগুলো আমি দিচ্ছি না, মানে অলরেডি তো অর্ডার দিয়ে দিয়েছি। এটা এগুলো দিচ্ছি কারণ এগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে, রাইট? এগুলো কিছু জিনিস আছে যেগুলো মনে রাখতে হবে, খাস করে এটা অ্যালডিহাইড হচ্ছে বেশি -I শো করে অ্যাজ কম্পেয়ার টু কিটোন। এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, আপকামিং লেকচার্সে কাজে দেবে। আর যদি আমি ফিফথ কোয়েশ্চেনের কথা বলি, তো ফিফথ কোয়েশ্চেনে তো আমরা দেখেই নিয়েছো সিকোয়েন্সটাতে, ওখানে NF3 সবচেয়ে বেশি -I গ্রুপ ছিল, NF3 হচ্ছে রাজা ছিল, রাইট? আর সিক্সথ কোয়েশ্চেনে যদি আমি দেখি, সিক্সথ কোয়েশ্চেন আছে CH3 CD3 CD3 প্লাস আই। এখানে কি লিখেছে? প্লাস আই। দেখো হয়ে গেল, এই যে এটা। তো প্লাস আই এখানে আমাদেরকে প্লাস আই চেক করতে হবে, প্লাস আই। ওকে, CH3 CD3 CD3। এখানে দেখতে পারো যে H আর এখানে কি আছে? D, রাইট? এখানে কি আছে? H, তারপর আছে D, তারপর আছে T। তো এরা কি? এরা আইসোটোপস অফ হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেন, ডিউটেরিয়াম এন্ড ট্রিটিয়াম। তো যেহেতু এটা কি হচ্ছে আইসোটোপস, সো বেসিক্যালি এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে যে ট্রিটিয়াম যেহেতু সাইজের বেশি, তারপর ডিউটেরিয়াম, তারপর হাইড্রোজেন, তো প্লাস আইটা বেশি হয়। ওকে, এটা এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে। তো এইটা হচ্ছে রিমেম্বার করতে হবে, আর এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। আর এই যে সেভেন্থ কোশ্চেনটা নিলাম, এটা একটু ট্রিকি আছে। ওকে, সেভেন্থ কোশ্চেনটা মেমোরাইজ করতে হবে। ওকে, এর কোনো বলতে পারো লজিক্যাল রিজন নেই। লজিক্যাল রিজন দেওয়ার জন্য তো যে কেউ দিতে পারে। কেউ বলে দেবে রেজোনেন্সের জন্য হচ্ছে, কেউ বলবে হাইপার কনজাংশন, কেউ বলবে বিভিন্ন রিজন দিতে পারে, বাট এর অ্যাকচুয়ালি কোনো রিজন নেই, এটা এক্সপেরিমেন্টালি প্রুভড। তো এইভাবে হয়। ওকে, এটার -I সবচেয়ে বেশি হয়। তারপরে ফিনাইল রিং এর হয়। ফিনাইল রিং মানে কি? ফিনাইল রিং মানে এই যে এটা বানিয়ে রেখেছিলাম, রাইট? তো ফিনাইল রিং মানে প্রথমে ট্রিপল বন্ড, তারপরে ফিনাইল রিং, তারপরে ডাবল বন্ড। এইটা হচ্ছে হয় অর্ডার কার -I। ওকে, সো এইটা মনে রাখতে হবে। সেভেন্থটা মনে রাখতে হবে, সিক্সথ, ফোর্থ আর থার্ড। ওকে, আই হোপ ইউ গট ইট। ওকে, সো গাইজ নেক্সট টপিক হচ্ছে আমাদের, নেক্সট টপিক কি এখানে? ইন্টারমিডিয়েটস কাদেরকে বলে? ইন্টারমিডিয়েটস হচ্ছে বেসিক্যালি দোজ কম্পাউন্ডস which are formed in between a reaction। যখন একটা রিয়াকশন হয় কি হয়? রিয়াক্টেন্ট থাকে, রিয়েজেন্ট থাকে, তারপর প্রোডাক্ট হয়, রাইট? সো রিয়াক্টেন্ট থেকে যখন প্রোডাক্টে যায়, রিয়েজেন্ট হেল্প করে, রাইট? রিয়েজেন্ট কি হতে পারে? ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল কিছু হতে পারে, রাইট? সো ওরা কি করে? অ্যাটাক করে রিয়েজেন্টকে। অ্যাটাক করার পর অনেক কিছু মাঝখানে অনেকগুলো কম্পাউন্ডস তৈরি হয়। ওকে, আনস্টেবল কম্পাউন্ডস। ওকে, লাইক অনেকগুলো মেকানিজম যখন তোমরা করিয়েছ, রাইট? মেকানিজমে দেখতে পারো ট্রানজিশন স্টেটস আসে, রাইট? SL1 SL2 পড়েছ। তো এইভাবে অনেক আনস্টেবল বলতে পারো কম্পাউন্ডস তৈরি হয় ইন বিটুইন আ রিয়াকশন। তো ওদেরকে বলা হয় ইন্টারমিডিয়েটস। ইন্টারমিডিয়েটস কি কি হয়? ইন্টারমিডিয়েটস যেমন কোনো রিয়াকশন হচ্ছে, রিয়াকশনের মাঝখানে হতে পারে কার্বোক্যাটাইন তৈরি হয়ে গেল, রাইট? কার্বোক্যাটাইন বা কার্বো অ্যানায়ন তৈরি হয়ে গেল, এগুলো কি ইন্টারমিডিয়েটস। ওকে, কার্বো অ্যানায়নও একটা ইন্টারমিডিয়েট। ওকে, কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, তারপর কি আছে? ফ্রি র্যাডিক্যাল। ওকে, ফ্রি র্যাডিক্যাল। ফোর্থ কি আছে? ফ্রি র্যাডিক্যাল। আর কি হয়? লাইক কার্বিন, তারপর আছে নাইট্রিন, তারপর আছে কার্বিন, নাইট্রিন, বেনজাইন। ওকে, সো দেখতে পারো এখানে, রাইট? ছ রকমের ইন্টারমিডিয়েটস। ওকে, আমরা বেসিক্যালি এই তিনটের উপরে বেশি কাজ করবো, আর এই তিনটের উপরেই কোয়েশ্চেন্স আছে WBA তে। ওকে, এগুলো কি? তাহলে কার্বিন, নাইট্রিন, বেনজেন, এই তিনটে যে ইন্টারমিডিয়েট তৈরি হয়, এগুলো কিছু স্পেশাল রিয়াকশনসে তৈরি হয়, রাইট? লাইক কার্বোক্যাটাইন, কার্বো অ্যানায়ন আর ফ্রি র্যাডিক্যাল তো তোমরা মোস্ট অফ দ্য রিয়াকশনসে দেখতে পেয়ে যাবে, মাঝখানে ইন্টারমিডিয়েট হয় তৈরি হয়ে গেল কার্বোক্যাটাইন, কার্বো অ্যানায়ন, ফ্রি র্যাডিক্যাল। এগুলো তো মোস্ট অফ দ্য রিয়াকশনসে তোমরা পাবে, বাট কার্বিন, নাইট্রিন আর বেনজাইন কিছু স্পেশাল রিয়াকশনস হয় যেগুলোকে আমরা বলি নেমড রিয়াকশনস। ওকে, নেমড রিয়াকশনস ক্লাস 12 আছে, রাইট?
আমরা যখন নেম রিয়াকশনস পড়বো তখন আমরা দেখবো যে কার্বিন কোন রিয়াকশনের প্রডিউস হয়, নাইট্রিন কোন রিয়াকশনের প্রডিউস হয়, আর বেনজাইন কোন রিয়াকশনের প্রডিউস হয়। এগুলো হচ্ছে স্পেশাল। ওকে, আর এগুলো তো পড়বোই আমরা। ওকে, সো আমরা বলেছিলাম যে ইন্টারমিডিয়েটসে আমরা আমাদের ইম্পর্টেন্ট কী কী হয়, কার্বোক্যাটায়ন, কার্বোএনায়ন আর ফ্রি র্যাডিক্যাল। তো এগুলো তৈরি কীভাবে হয় এটা তো আমাদেরকে জানতে হবে, রাইট? সো যদি আমি দেখি এখানে সবার প্রথমে কী হয়, হেড্রোলিসিস। ওকে, হেড্রোলিসিস, হেড্রোলিসিস আর কি দেখবো, হোমোলিসিস। ওকে, হেড্রোলিসিস হোমোলিসিস ইজি হয়। হেড্রোলিসিসে কি হয়, এখান থেকে কার্বোক্যাটায়ন আর কার্বোএনায়ন প্রডিউস হয়, এটা জানলেই হবে। ওকে, মেবি এনি ডে যদি থিওরিটিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করে না তাহলে এইভাবে জিজ্ঞেস করতে পারে, চান্সেস আছে। কার্বোক্যাটায়ন আর এখানে কি হয়, কার্বোএনায়ন। হোমোলিসিসে কি প্রডিউস হয়, ফ্রি র্যাডিক্যাল, যেটা হাইড্রোকার্বনের একটা মেজর সেকশন আছে যেখানে অনেকগুলো আমরা রিয়াকশনস করি, লাইক উডস রিয়াকশন। ঠিক আছে, তো এখানে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম আসে। ঠিক আছে, ফ্রি র্যাডিক্যাল মেকানিজম আসে, হ্যালোজেনেশন, রাইট? তো এখানে যদি দেখি কার্বোক্যাটায়ন আর কার্বোএনায়ন আমার কাছে আছে, রাইট? কার্বোক্যাটায়ন, কার্বোএনায়ন। কার্বোক্যাটায়ন কি হয়, বেসিক্যালি ধরে নাও যদি আমার কাছে একটা এইভাবে কোনো কম্পাউন্ড আছে, তো কিছুভাবে কম্পাউন্ড যখন ব্রেক করে দেয়, কেন কি সি এর একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তো এটা এইভাবে ব্রেক হয়ে যায়। ওকে, ব্রেক হয়ে যায়। তো ব্রেক হলে আমরা কি পাই, কার্বোক্যাটায়ন পাই। কি পাই, কার্বোক্যাটায়ন। ওকে, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, এইভাবে আমরা পেয়ে যাই। ওকে, সিমিলারলি ধরে নাও আমার কাছে এখানে ওএইচ আছে, কি দিলাম, H প্লাস। হাইড্রোকার্বনে পড়েছে, রাইট? H এখানে অ্যাটাক করবে, ওয়াটার বেরিয়ে যাবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে। তো এই দেখো, রিয়াকশন যদি না বুঝতে পারো টেনশন নেই, আমি জাস্ট এমনি দেখাচ্ছি। জিওসিতে রিয়াকশনস এর কোনো এনে, আমরা খালি জিওসি পড়ছি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, ইন্টারমিডিয়েটস এর ব্যাপারে পড়ছি। এখানে কি হলো, একটা ইন্টারমিডিয়েট প্রডিউস হলো যার নাম কার্বোক্যাটায়ন আমরা দিয়েছি, কার্বোক্যাটায়ন হলো। এবার ধরে রাখো আমার একটা কম্পাউন্ড আছে, ধরো এটা পড়েছো নিশ্চয়ই, গ্রিগনার রিএজেন্টটা, অর্গানোমেটালিক কম্পাউন্ড CH3MgBr, রাইট? এটা নিশ্চয়ই পড়েছো। তো এখানে দেখতে পারো, এখানে বেসিক্যালি পার্শিয়াল নেগেটিভ চার্জ আছে, এখানে সরি এইভাবে পার্শিয়াল পজিটিভ, এটা পার্শিয়াল নেগেটিভ চার্জ আছে। এটা যখন ব্রেক হয় না, তো CH3 মাইনাস একটা কার্বো অ্যানায়ন তৈরি হয়। ওকে, আর MgBr প্লাস। গ্রিগনার রিএজেন্ট যখন পড়াবো তখন আমি বলবো যে কিভাবে এটা হচ্ছে। ওকে, তো বেসিক্যালি এখানে কার্বো অ্যানায়ন প্রডিউস হয়, কি হয়, কার্বন অ্যানায়ন। ওকে, ইন্টারমিডিয়েটস। সিমিলারলি হোমোলিসিস আমার কাছে কি আছে, ফ্রি র্যাডিক্যাল। ফ্রি র্যাডিক্যাল বেসিক্যালি কিভাবে প্রডিউস হয়, তো ধরে রাখো যদি আমার কাছে একটা এইভাবে একটা কম্পাউন্ড আছে, ওকে, ক্লোরোপ্রোপেন। ঠিক আছে, ক্লোরোপ্রোপেন যদি আমার কাছে আসে, তো এইখানে বেসিক্যালি যখন আমরা একটা সানলাইটে রাখবো, রাইট, সানলাইট H², ওকে, H², তো H² সানলাইটে রাখার পর এটা কি হয়ে যায়, স্প্লিট হয়ে যায়। এখানে বেসিক্যালি হয়টা কি, যে ধরো এটা কম্পাউন্ড, তো এখানে কি হয়, ইলেকট্রনটা এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়, এইভাবে ব্রেক হয়ে যায় বন্ডটা। ওকে, এটা ব্রেক হওয়ার পর আমরা কি পাই জানো, আমরা পাই ফ্রি র্যাডিক্যাল, ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল, আর এটা একটা ফ্রি র্যাডিক্যাল পেলাম। ওকে, কার্বনের ফ্রি র্যাডিক্যাল। তো বেসিক্যালি এটা একটা ইন্টারমিডিয়েট পেলাম আমরা। ওকে, এটাকে বলা হয় ফ্রি র্যাডিক্যাল। এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হাইড্রোকার্বনের অনেকগুলো রিয়াকশনসে লাগে ফ্রি র্যাডিক্যাল। ওকে, বাকি এগুলো তো পুরো অর্গানিক কেমিস্ট্রিতে আসবে। ওকে, ওকে গাইস, সো ভিডিওটাকে পজ করে তোমরা একবার ট্রাই করো। ওকে, স্টেবিলিটি ডিটারমাইন করার চেষ্টা করো, অর্ডার লিখে আমাকে বলো। ওকে, তারপরে একবার ভেরিফাই করে নেবে আমার কাছে, ঠিক আছে? ওকে, ওকে, লেটস স্টার্ট। ওকে, লেটস স্টার্ট। সো আমার কাছে ফার্স্ট কি আছে, ফার্স্টে এটা কি বলে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো তোমরা অলরেডি জানো, মুখস্থ রাখে অনেকগুলো, যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে যদি মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল হয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। যদি মনে রাখো তাহলে মনে রেখে নাও। ওকে, এই বিষয়ে লজিক তো আমি দিয়ে দিচ্ছি। ইন্ডাকটিভ ইফেক্ট পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে অ্যালকাইল গ্রুপ, চাहे মিথাইল হোক, ইথাইল হোক, প্রোপাইল হোক, বিউটাইল হোক, পেন্টাইল হোক,
কিছুই হোক, রাইট, অ্যালকাইল গ্রুপ যদি থাকে ও সবসময় প্লাস আই গ্রুপ শো করে, প্লাস আই শো করে, এই জন্য আমরা ওটাকে বলি প্লাস আই গ্রুপ, রাইট, এই জন্য আমরা ওটাকে বলি প্লাস আই গ্রুপ। তো এখানে 3টে মিথাইল, এখানে 2টো আর এখানে একটা, তো 3টে মিথাইল বেশি প্লাস আই দেবে না, দেখো হ্যাঁ এইভাবে ইলেকট্রন ডোনেট করবে, রাইট। দেখো প্লাস চার্জ মানে কি, প্লাস চার্জ মানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি। তো যেখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, যেখানে ইলেকট্রন নেই, ওইখানে যদি ইলেকট্রন দিয়ে দাও তাহলে ওটা স্টেবল হবে না, বুঝতে পারছো, তো ওটা স্টেবল হয়, রাইট, ওটা স্টেবল হবে। এবার যদি আমি সেকেন্ড কম্পাউন্ডে দেখি, তো সেকেন্ড কম্পাউন্ডে 2টো কার্বন ইলেকট্রন ডোনেট করছে, এখানে 3টে, এখানে 2টো আর এখানে একটা। তো বলো কে বেশি হেল্প করছে প্লাসকে, 3টে কার্বন বেশি হেল্প করছে, রাইট, সো এটা বেশি স্টেবল হবে, তারপরে এটা, তারপরে এটা। So 3 degree carbocation is more stable than 2 degree, then 1 degree. Plus I by plus I. লিখে নাও by plus I. Okay. Second compound একটা important concept আছে যেটা আমি এখানে বলবো। concept হচ্ছে যে আমি লিখি প্লাস চার্জ, কি লিখলাম, প্লাস চার্জ is plus charge on more electronegative atom. Plus charge on more electronegative atom is unstable. এটার মানে কি, প্লাস চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইজ আনস্টেবল। এটা মানে হচ্ছে যদি আমার কাছে একটা বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকে, ওর উপরে যদি প্লাস চার্জ থাকে তাহলে ওটা সহ্য করতে পারে না, ওটা আনস্টেবল হয়ে যায়। ফর এক্সাম্পল আমি যদি এখানে দিই, এক্সাম্পল যদি দিই, আমি ধরো দিলাম ও প্লাস আর এখানে দিলাম এন প্লাস। তোমাদেরকে বললাম যে দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল, তো তোমরা জানো যে অক্সিজেন নাইট্রোজেন থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন। তো কি হবে, যেহেতু অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন আর অক্সিজেন উপরে প্লাস চার্জ, তো এখানে কি লিখলাম, প্লাস চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এখানের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কে, অক্সিজেন, তো প্লাস চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইজ আনস্টেবল, তো এইটা স্টেবল হয়ে যাবে, রাইট। ওকে, বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে প্লাসটা থেকে আনস্টেবল হয়। ওকে, তো বুঝতে পারছো এই দুটোর মানে। এইবারে আমি যদি এখানে আসি, এখানে যদি দেখি, তো এখানে আমি বলেছিলাম পাই বন্ড ইলেকট্রোনেগেটিভ হয়, তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে প্লাস চার্জ ইজ ভেরি আনস্টেবল, তো এটা স্টেবল হয়ে যায়। ওকে, স্টেবিলিটি চেক করছি, রাইট, স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েটস। তো আই হোপ ইউ অল গেট ইট। ওকে, নাও থার্ড কোশ্চেনে কি দেখছি আমরা, যে এখানে প্লাস আই হচ্ছে, এখানেও প্লাস আই হচ্ছে, এখানেও প্লাস আই হচ্ছে, এখানেও তিনটে জায়গায় প্লাস আই হচ্ছে, রাইট। বাট কার প্লাস আই স্ট্রং হবে বলো, সিএইচ বন্ডের প্লাস আই বেশি স্ট্রং হবে না সিডি? একটু আগে পড়িয়েছিলাম যে সিটি3 তারপরে সিডি3 তারপরে সিএইচ3 পড়িয়েছিলাম কিনা, তো ওইখান থেকে যদি আমি বলি তাহলে এই বেশি প্লাস আই দিচ্ছে, তো বেশি প্লাস আই দিচ্ছে, তো বেশি ইলেকট্রন ডোনেট হচ্ছে, তো বেশি ইলেকট্রন যদি ডোনেট হচ্ছে তাহলে এটা বেশি স্টেবল হয়ে যাবে, রাইট। এইভাবে আমরা স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েটস কে ডিটারমাইন করি। এবারে তিনটে আমি বলে দিলাম, এইবারে এগুলোকে ট্রাই করো, দিয়ে ভেরিফাই করো। ওকে, ট্রাই করলে এবার বলছি ফোর্থ কোশ্চেন, অবভিয়াসলি এটা কি হবে, 3 ডিগ্রি, এটা 1 ডিগ্রি আর এটা 2 ডিগ্রি। তো আমি জানি যে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, মানে এইটা তারপরে এটা তারপরে এটা সাজিয়ে নেবে। ওকে, আমি জাস্ট লিখে দিলাম 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি কার্বোকেটান। ফিফথ কোশ্চেনে NO2 আছে এখানে আর এখানে NO2, এগুলো কি মাইনাস আই গ্রুপ, রাইট। NO2 হচ্ছে মাইনাস আই গ্রুপ। এখানে যদি দেখো NO2 গ্রুপটা দূরে আছে আর এখানে NO2 গ্রুপটা প্লাস চার্জে অনেক পাশে আছে, তো NO2 তো মাইনাস আই গ্রুপ না, ইলেকট্রন উইথড্র করবে, তো এই প্লাস চার্জের সামনে আছে, তো বেশি ইলেকট্রন উইথড্র করবে, কারণ কি এটা প্লাস চার্জের সামনে আছে আর এটা প্লাস চার্জে অনেক দূরে আছে, তো দূর থেকে কিতনা ही खींच लोगे दूर से, রাইট, তো দূর থেকে অতটা খিঁচতে পারে না, তো সবচেয়ে বেশি স্টেবল এইটা হবে, খিঁচতে পারছে না, আর এখানে তো জাস্ট খিঁচে যাচ্ছে, রাইট। সো টানাটানি কি হয় ওটা বুঝতে হয়, রাইট। তো এখানে কি হলো, এটা বেশি স্টেবল এটার থেকে, কেন, মাইনাস আই গ্রুপ পাশে আছে বলে, এখানে মাইনাস আই গ্রুপ দূরে আছে বলে। এইখানে যদি দেখি
এখানে আমার কাছে NO2 আছে, এখানে CH3 আছে, আমি জানি NO2 কি করে মাইনাস আই গ্রুপ আর CH3 কি হয় প্লাস আই গ্রুপ। তো তুমি বলো কোনটা বেশি স্টেবল হবে, যে হেল্প করছে না যে কি করছে হেল্প করছে না? NO2 তো হেল্প করছে না, NO2 তো এমনিতেই ইলেকট্রন নেই, NO2 তার মধ্যে এর কাছ থেকে ইলেকট্রন নেবার চেষ্টা করছে, আর এখানে কি আছে ইলেকট্রন নেই আর CH3 হেল্প করছে, রাইট? আর এগুলো তো আছেই অলরেডি, ঠিক আছে, এগুলো তো আছে, দিচ্ছে, এখানেও দিচ্ছে, রাইট? তো এটা কি হচ্ছে প্লাস আই গ্রুপ আর এটা মাইনাস আই গ্রুপ, এটা বেশি স্টেবল হয়ে যাবে না, ইলেকট্রন প্রোভাইড করছে। সেভেন্থ কোশ্চেন বলো, এটা কি পুরো একটা অ্যালকাইল গ্রুপ, সাইক্লো অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে, সাইক্লোহেক্সাইল। তো অ্যালকাইল গ্রুপ কি করে সব সময় প্লাস আই শো করে, রাইট? তো এটা কি করছে হেল্প করছে, তো এটা বেশি স্টেবল। ফিনাইল রিং বলেছিলাম মাইনাস আই, তো ইলেকট্রন উইথড্র করছে, রাইট? মাইনাস আই ইলেকট্রন উইথড্র করছে, এমনিতে ইলেকট্রন নেই তার মধ্যে ইলেকট্রন উইথড্র করছে, একে তো আরো আনস্টেবল করে দিচ্ছে, তো এটা বেশি স্টেবল হবে না। আই হোপ ইউ অল গট ইট, সিম্পল। ওকে, সো আমরা এখানে একটা নতুন টপিক পড়তে যাচ্ছি। ওকে, নতুন টপিক, এটা হচ্ছে বিয়ার্স অ্যাঙ্গেল স্ট্রেন। ওকে, সিম্পল কিছু নেই। অ্যাঙ্গেল স্ট্রেন বলতে ধরো যে সাইক্লিক কম্পাউন্ডস, রাইট? অনেকগুলো সাইক্লিক কম্পাউন্ডস তোমরা পাবে, রাইট? যেমন আমি এখানে এক্সাম্পল দিচ্ছি কিছু, ধরো এটা একটা কার্বোকেটান, এটাও তো একটা কার্বোকেটান, রাইট? তারপরে এটা, তারপর ধরো এইটা। এবার আমাকে বললো এগুলোর মধ্যে স্টেবিলিটি কার বেশি, তো আমি বলবো এইটা, তারপর এটা, এটা হচ্ছে অর্ডার। ওকে, যত বেশি রিং হবে মানে যত বেশি বড় রিং হবে তত বেশি স্টেবল হবে। ওকে, কারণ হচ্ছে বেয়ার বলেছিল যে অ্যাঙ্গেল স্ট্রেন চলবে না, এগুলোতে অ্যাঙ্গেল স্ট্রেন চলে আসে, রাইট? যত ছোট সাইক্লিক রিং হবে অত বেশি অ্যাঙ্গেল স্ট্রেন আসে। যেমন এখানে স্ট্রেন একটা পড়ে, রাইট? এখানে স্ট্রেন পড়ে, যার জন্য পুরো কম্পাউন্ডটা আনস্টেবল হয়ে যায়। সিমিলারলি এখানে যদি বুঝতে না পারো ডাইরেক্টলি আমি ট্রিক বলেছি, ট্রিক হচ্ছে এটা যে যত বেশি রিং হবে অত বেশি স্টেবল হবে, ঠিক আছে? যদি বলো সাইক্লিক এমনি সাইক্লোহেক্সেন যদি থাকে, সাইক্লোহেক্সেন যে কার্বোকেটান, এটা বেশি স্টেবল, তারপর এটা, তারপর এটা, এটা হচ্ছে বিয়ার্স অ্যাঙ্গেল স্ট্রেন থিওরি। আরেকটা থিওরি হয়, এক মিনিট, ওকে, আরেকটা থিওরি হয়, থিওরি হচ্ছে সেকেন্ড থিওরি হচ্ছে কি হয় ব্রেডস রুল। ঠিক আছে, ব্রেডস রুল মানে কি হয়? ওকে, ব্রেডস রুল মানে কি হয় যদি আমি বলি ব্রেডস রুল মানে কি হয়, তো ব্রেডস রুল বেসিক্যালি কি হয়, যেখানে যদি ব্রিজ হেড কার্বোক্যাটায়ন যদি হয়, ব্রিজ হেড কার্বোক্যাটায়ন হচ্ছে আনস্টেবল হয়। ফর এক্সাম্পল আমি যদি বলি একটা এমনি কম্পাউন্ড বানাচ্ছি, এটা একটা কম্পাউন্ড, ওকে, এগুলোকে বলে বাইসাইক্লো কম্পাউন্ডস। ওকে, এগুলো জেই মেইনের জন্য বেশি ইম্পর্টেন্ট, WBJEE তে কোয়েশ্চেন আসে না এটার থেকে, বাট স্টিল আমি বলে দিচ্ছি যে এইটাকে বলা হয় ব্রিজ হেড কার্বন। ঠিক আছে, এটা কি বলা হয় ব্রিজ হেড কার্বন। এরকম কম্পাউন্ড বা এরকম যদি কম্পাউন্ড থাকে, এরকম যদি কম্পাউন্ড থাকে, বেসিক্যালি দুটো কম্পাউন্ড সেম, এইটাকে যদি 3D তে যদি আমি এই প্লেনটাকে 90 ডিগ্রি নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে। ওকে, এই দুটো সেম, তো বেসিক্যালি এইটাকে বলা হয় ব্রিজ হেড কার্বন অ্যাটম, আর এখানে যদি কার্বোক্যাটায়ন থাকে তাহলে ওটা আনস্টেবল হয়। কি হয়? আনস্টেবল। ওকে, এটা কি হয়ে যাবে আনস্টেবল, ব্রিজ হেড কার্বন যদি থাকে। তোমাকে যদি বলে কেউ যে এটার মধ্যে কোনটা বেশি স্টেবল, ফর এক্সাম্পল আমাকে যেমনি আছে, ঠিক আছে, এখানে কার্বোক্যাটায়ন আর এখানে কার্বন। অনেকে এখানে মিস্টেক করে, অনেকে কি করে বলে দিচ্ছি, ধরো এখানে আমাদের যে এটা আছে, রাইট? অনেকে কি করে বলবে এটা 3 ডিগ্রি, বলবে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্যার, আর এখানে কি বলবে এটা বলবে 2 ডিগ্রি, তো কোনটা হবে এটা? মানে এটা ভুল। ভুল কেন? কারণ কি আমরা ব্রেডস রুল পড়েছি, ব্রেডস রুল বলছে যে ব্রিজ হেড কার্বোক্যাটায়ন কি হয় আনস্টেবল হয়। ওকে, এটা ভুল। ওকে, 3 ডিগ্রি 2 ডিগ্রি কিছু হয় না, এখানে আনস্টেবল হয়। ঠিক আছে, তার জন্য এটা কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে এটা। ওকে, এটা মনে রাখো। ওকে,
কিছু কোয়েশ্চেন্স ভাবলাম কি বলে কার্বন অ্যান্সারও করিয়ে দিই, ঠিক আছে? কিছু কোয়েশ্চেন্স যদি কার্বন অ্যান্সারও করিয়ে দিই তাহলে এরপরে আমি রেজোনেন্সটা শুরু করতে পারবো, রাইট? আর রেজোনেন্স হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? আর এগুলো হচ্ছে অনেক ইজি কোয়েশ্চেন্স, ওকে? এরকমই কোয়েশ্চেন আছে ডাব্লিউবিজিতে, ওকে? বেশি চাপ নেওয়ার দরকার নেই, আমি যেগুলো করাচ্ছি ওইগুলো ভালো মতন বুঝো, ওকে? দিলেই হবে। সো এবার ট্রাই করো। ওকে, লেটস স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। দেখো, কার্বোক্যাটায়ন ভেরি ইজি। কার্বোক্যাটায়ন যদি শিখে গেছো তাহলে কার্বোক্যাটায়ন ইজি। কার্বোক্যাটায়নে আমরা কি করতাম? কার্বোক্যাটায়নকে হেল্প করতাম। আমরা দেখতাম যে কেউ ইলেকট্রন দিচ্ছে কিনা কার্বোক্যাটায়নকে, কেন কি কার্বোক্যাটায়নে ইলেকট্রন দরকার, তবে তো ওটা স্টেবল হবে। তো কার্বোক্যাটায়নে আমরা দেখতাম যে কি ইলেকট্রন দিচ্ছে। এইখানে আমরা দেখবো যে কি ইলেকট্রন নিচ্ছে। মাইনাস মানে কি ইলেকট্রন ডেন্সিটি বেশি। তো যদি আমি এখান থেকে ইলেকট্রন কেড়ে নিই তাহলে কি হবে? স্টেবল হয়ে যাবে, রাইট? তো কার্বোক্যাটায়নের ঠিক উল্টোটা এখানে হয়। কার্বোক্যাটায়নে কি ছিল? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল দেন 2 ডিগ্রি, মোর স্টেবল দেন 1 ডিগ্রি। এখানে ঠিক উল্টোটা হবে। এখানে 1 ডিগ্রি বেশি স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, ওকে? কারণ এখানে দেখতে পাচ্ছ প্লাস আই গ্রুপ, এগুলো কি প্লাস আই গ্রুপ, রাইট? এখানে এমনিতেই ইলেকট্রন ডেন্সিটি বেশি, তার উপর আরো ইলেকট্রন দিচ্ছে, মানে বালতিতে জল ভরা আছে বাট স্টিল তুমি জল ঢালছো। তো ওইটাই হচ্ছে এখানে। তো এটা আনস্টেবল, সরি, হ্যাঁ আনস্টেবল, ঠিক আছে? আর এটা বেশি আনস্টেবল হবে কারণ এখানে 2 দিক থেকে ইলেকট্রন দিচ্ছে, আর এখানে তো ভাই 3 দিক থেকে ইলেকট্রন দিচ্ছে। নিতে পারবে নাকি? 3 ডিরেকশন থেকে ইলেকট্রন যাচ্ছে, এত কি নিতে পারবে? তো এটা আনস্টেবল। এটা তারপর এটা, ওকে? সেকেন্ড কোশ্চেনে কি হচ্ছে? এগুলো কি মাইনাস আই গ্রুপ, এগুলো হেল্প করবে। কার্বোক্যাটায়নের সময় কি করতো? হেল্প করতো না। কার্বোক্যাটায়নের সময় ওর কাছ থেকে কেড়ে নিত, এমনিতে ইলেকট্রন নেই তার কাছ থেকে আরো কেড়ে নিত, আনস্টেবল করে দিত। বাট এখানে কি হচ্ছে? এখানে হেল্প করছে, ইলেকট্রন কেড়ে নিচ্ছে, রাইট? ভালো তো, ইলেকট্রন কেড়ে নিক, মাইনাসটা যাচ্ছে না, ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে। এখানেও সেম, বাট এখানে দুটো ক্লোরিন হেল্প করছে, এখানে একটা ক্লোরিন। তো স্টেবল কোন পাবে? এটা থার্ড কোশ্চেনে যদি আমি দেখি, তো এর অর্ডার গুলো আমি পড়িয়েছিলাম, এগুলোই তো মাইনাস আই গ্রুপ, এগুলোই তো হেল্প করছে। এগুলো সব কি মাইনাস আই গ্রুপ, আর এগুলো হেল্প করছে। তো সবচেয়ে বেশি হেল্প কি করবে? যার মাইনাস আই বেশি। NF3 মাইনাস আই সবচেয়ে বেশি, তারপর NO2, তারপর NO2, আর তারপর Cl। 3 1 2, ওকে? ফোর্থ কোশ্চেন, এখানে কি আছে? অ্যালডিহাইড, আর এখানে কি আছে? COH। অর্ডারের হিসাবে কি বেশি মাইনাস আই ছিল? অ্যালডিহাইড। তো ওকে, বেশি মাইনাস আই স্ট্রং মানে বেশি ইলেকট্রন কেড়ে নেবে। হ্যালো গাইস, সো আর নেক্সট টপিক ইজ রেজোনেন্স। রেজোনেন্স আমাদের নেক্সট টপিক। তো রেজোনেন্স বেসিক্যালি অনেক ইম্পর্টেন্ট টপিক, তোমরাও জানো, আর ইন্টারেস্টিং, রাইট? আর রেজোনেন্সে কেমন কেমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে? সো রেজোনেন্সে একটা হয়ে যাবে স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার্স, ওইটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। আর বা এমনও কোয়েশ্চেন আছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ রেজোনেটিং স্ট্রাকচার অফ দি ফলোইং কম্পাউন্ড। তো এটার জন্য তোমাদেরকে রেজোনেটিং স্ট্রাকচার ড্র করা আসা উচিত, রাইট? সো ইউ শুড বি এবল টু ড্র দি রেজোনেটিং স্ট্রাকচার্স অফ দ্য গিভেন কম্পাউন্ড, ওকে? যদি জানো না তাহলে আজকে শিখে নেবে। আর রেজোনেন্স একটু টাইম লাগবে আই থিঙ্ক, তারপর হাইপোকনজুগেশন, তারপর অ্যারোমেটিসিটি, তারপর কোয়েশ্চেন্স, PYQs, অনেক ইজি কোয়েশ্চেন্স আছে, ওকে? রেজোনেন্স কি হয়? রেজোনেন্স যেমন বেশি ডিটেলে যাচ্ছে না, যেমন একটা বেনজিন নিয়ে নিলাম, ধরো বেনজিন নিলাম, বেনজিনে কি হয়? 3টে পাই বন্ড এইভাবে আছে। তো বেসিক্যালি কি হয়? পাই বন্ড গুলো ডিলোকালাইজ হয়ে যায়। ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস ইজ কল্ড রেজোনেন্স ইন প্রেজেন্স অফ কনজুগেশন। কনজুগেশন কাকে বলে একটু পরে বলছি। এখানে পাই পাই কনজুগেশন আছে, তো এইভাবে রেজোনেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? রেজোনেন্স হয়ে কি হবে? এখানে একটা আলাদা কম্পাউন্ড তৈরি হয়ে যাবে, একদম আইডেন্টিক্যাল কম্পাউন্ড তৈরি হবে। এই কেসে হলো, অন্যান্য কেসে জরুরি নয় যে আইডেন্টিক্যাল কম্পাউন্ডস তৈরি হবে। তো আইডেন্টিক্যাল আছে, তো এই জন্য আমরা কি করি যে এই পাইবন্ডস গুলো কনসিস্টেন্টলি এভাবে কি হয়? ডিলোকালাইজ হয়। এই জন্য আমরা বেনজিনের ডায়াগ্রামটা এইভাবে বানাই, বুঝলেন? এই জন্য আমরা বেনজিনের ডায়াগ্রামটা এইভাবে বানাই, ঠিক আছে? সার্কেল করে দিই যে হ্যাঁ এগুলো বারবার ডিলোকালাইজ হচ্ছে, এখান থেকে এখান, এখান থেকে এখান, ওকে? সো এটাকে বলা হয় রেজোনেন্স। এবার রেজোনেন্সের কিছু জিনিস আছে যেটা তোমাদেরকে জানতে হবে। বন্ড লেন্থ, বন্ড লেন্থটা এটা বলে দিচ্ছি আমি। বন্ড লেন্থ কি হয় জানো? সিঙ্গেল বন্ড,
ধরো একটা সিঙ্গেল বন্ড আছে, ধরো আমি এমনি দিলাম, ধরো সিএল, আমি এই বন্ডটার কথা বলছি, ওকে, এই বন্ড, এইটা বন্ড, ওকে, এই বন্ডের আমি কথা বলছি। ধরো আরেকটা কম্পাউন্ড নিলাম, পাই বন্ড সিএল, এই বন্ডের কথা বলছি, ওকে, আরেকটা নিলাম ট্রিপল বন্ড সিএল, এই বন্ডটার কথা বলছি। সো বেসিক্যালি আমি যদি তোমাদেরকে বলি যে বন্ড লেন্থের অর্ডার বলো আমাকে, কি লিখবে? কার বন্ড লেন্থ সবচেয়ে বেশি? সিঙ্গেল বন্ড, তারপরে ডাবল বন্ড, তারপরে ট্রিপল বন্ড, এইটা তোমাদেরকে জানতে হবে, ওকে, যে সিঙ্গেল বন্ড বেশি মানে বন্ড লেন্থ বেশি হয়, বেশি লম্বা এটা, তারপরে এটা একটু ছোট, এটা বেশি ছোট, ওকে, বন্ড লেন্থ কমে যায়, এখানে বন্ড লেন্থ আরো কমে যায়। আর বন্ড লেন্থ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল কার বন্ড স্ট্রেংথ, তো এখানে বন্ড স্ট্রেংথ কার হবে সবচেয়ে কম, তারপরে এটা, তারপরে এটা, এটার মারাত্মক বন্ড স্ট্রেংথ হবে, ওকে। সো লিখে দিচ্ছি, বন্ড লেন্থ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ। তো এটা যদি বন্ড লেন্থের অর্ডার হয় তাহলে বন্ড স্ট্রেংথের অর্ডার এর উল্টোটা হবে, ওকে। এবারে আমি যদি বলি তোমাদেরকে এইখানে বেনজিন, তো বেনজিনে কি হয়, বেনজিন যদি আমরা ড্র করি, তো এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে সব বন্ডের সেম বন্ড লেন্থ এসছে, আর সব বন্ডের যে সেম বন্ড লেন্থ এসছে ওই বন্ড লেন্থটা ডাবল বন্ডের থেকে কি হবে, ডাবল বন্ডের থেকে একটু বেশি, কিন্তু সিঙ্গেল বন্ডের থেকে একটু কম। মানে যদি আমি বলি যে সি সি বন্ড লেন্থ, কি বললাম, সি সি বন্ড লেন্থ ইন বেনজিন, সি সি বন্ড লেন্থ ইন বেনজিন, মানে যে সি সি বন্ড লেন্থ, এই যে বন্ড লেন্থ, এটা 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 এটা, এই সি সি বন্ড লেন্থ ইন বেনজিন, ওকে, এটা হচ্ছে কি হয়, আমি এভাবে লিখছি, দেখো, bond length of CC in benzene, এইটা হচ্ছে কি হয়, bond length of C double bond C থেকে কম হয়, ওকে, হ্যাঁ, C double bond C এর থেকে কম হয়, না সরি, C single bond C থেকে কম হয়, এমনি C single bond C বলতে বেনজিনে না, এমনি নর্মাল, এই যে ধরো এটা একটা কম্পাউন্ড, তো এই যে সি সি যে বন্ড লেন্থ ওর থেকে কম হয়, কিন্তু এটার থেকে বেশি হয় বন্ড লেন্থ, কার থেকে, সি ডাবল বন্ড, তো ডাবল বন্ডের থেকে একটু বেশি বাট সিঙ্গেল বন্ডের থেকে কম, মানে মিডিলে লাই করে। এটা কেন হয়? এটা রেজোনেন্সের জন্য হয়, ওকে। রেজোনেন্সের জন্য কি হয়, এখানে কি চলে আসে, পাই বন্ড ক্যারেক্টার চলে আসে এই বন্ডগুলোতে, এই বন্ডগুলো সিঙ্গেল বন্ড, বাট যখন ডিলোকালাইজেশন হয় এখানে পাই বন্ড চলে আসে, যার জন্য একটা ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসে, যার জন্য আমরা এটাকে হাইব্রিড স্ট্রাকচার, যেটাকে আমরা কি বলি, হাইব্রিড স্ট্রাকচার, এটা কি হয়, রেজোনেটিং স্ট্রাকচার আরএস বলা হয়। এইবারে এই দুটো মিলে কম্বাইন করে যে আমরা স্ট্রাকচার বানাই ওটাকে বলা হয় হাইব্রিড স্ট্রাকচার। হাইব্রিড স্ট্রাকচার কেমন হয় আমি বলে দিচ্ছি, এখানে বানিয়ে দিচ্ছি, ওকে। ডটেড লাইনস দিয়ে ডিনোট করি, কিভাবে, ধরো এটা আমার কাছে আছে বেনজিন, এটা একটা ডটেড এই যে সার্কেল করে দিলাম, এটা মানে হচ্ছে পাই বন্ডস গুলো কন্টিনিউয়াসলি ডিলোকালাইজ হচ্ছে, ওকে, তো এটাকে বলা হয় হাইব্রিড স্টেট, আরএস হাইব্রিড স্টেট। তো পাই বন্ড নয়, সিঙ্গেল বন্ড নয়, পাই বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝখানে বন্ডটা রেজোনেন্সের জন্য হচ্ছে, তো এটা তোমাদেরকে বুঝতে হবে, ওকে। এরপরে করাচ্ছে, ওকে। সো এটা একটু ইম্পর্টেন্ট, রেজোনেন্স কখন হয়, রেজোনেন্স তখন হবে যখন কনজুগেশন থাকবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, কনজুগেশন যখন থাকবে তখন রেজোনেন্স হয়, ওকে। এবার কনজুগেশন অনেক ডিফারেন্ট টাইপসের হতে পারে, রাইট, কনজুগেশন অনেক ডিফারেন্ট টাইপসের হতে পারে। কনজুগেশন থাকলেই রেজোনেন্স তোমরা একবার করে দেখবে, মানে ধরো WBGA তে কোনো একটা কোয়েশ্চেন এলো, ওইখানে দেখলে যে কিছু জিজ্ঞেস করে থাক, লাইক স্টেবিলিটি হোক, कुछ भी पूछ लेने दो, ওকে। তো কিছু যদি থাকুক ওইখানে কি করবে, যদি তোমরা দেখতে পাচ্ছ যে কনজুগেশন আছে তাহলে অবভিয়াসলি রেজোনেন্স অ্যাপ্লাই করবে, ওকে। রেজোনেন্স অ্যাপ্লাই করার পর তোমরা স্টেবিলিটিটা চেক করবে, ওকে। সো এখানে দেখে নিচ্ছি কি কি টাইপস অফ কনজুগেশন হয় অ্যাকচুয়ালি, ওকে। মানে এখানে যদি দেখি আমি পাই পাই কনজুগেশন স্ক্রিনশট নিতে পারো, এই 5টাই কনজুগেশন হবে, ওকে। পাই পাই কনজুগেশন মানে এই দেখো, পাই অল্টারনেট পজিশনে থাকবে,
একের পর এক পাই সিগমা পাই এইভাবে যদি থাকে এটাকে বলা হয় পাই পাই কনজুগেশন। কি বলা হয়? পাই পাই কনজুগেশন। বেনজিনেও কি কনজুগেশন ছিল? বেনজিনে পাই পাই কনজুগেশন ছিল। তিনটে পাই বন্ড ছিল, রাইট? তিনটে পাই বন্ডই কনজুগেশনে ছিল। ওকে, সো এটা কি আছে? এটা আছে কনজুগেশন। সেকেন্ড, পাই ভেকেন্ট পি কনজুগেশন। পাই ভেকেন্ট পি কনজুগেশন মানে দেখো এটা পাই ভেকেন্ট পি। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলা হয়নি যে কার্বোক্যাটায়ন হয় না, কার্বোক্যাটায়নের যে স্ট্রাকচার হয় ওই স্ট্রাকচারে বেসিক্যালি হাইব্রিডেশন কি হয়? স্ট্রাকচারে হাইব্রিডেশন হয় sp2। কার্বোক্যাটায়ন হাইব্রিডেশন কি হয়? sp2 আর একটা ভেকেন্ট পি অরবিটাল থাকে ওইটাতে। ওকে, মানে সি প্লাস যে কার্বোক্যাটায়ন হয় ওটাতে একটা ভেকেন্ট পি অরবিটাল থাকে। ভেকেন্ট পি অরবিটাল যদি বেশি কনফিউজ হচ্ছে মনে রাখছো তো ভেবে নাও যে যদি প্লাস থাকে তাহলেও রেজোনেন্স হয়। মানে এইভাবে মনে রাখো যে পাই প্লাস, কি বললাম? পাই প্লাস বা পাই মাইনাস এই দুটো থাকলে কি হবে? কনজুগেশন হবে। অত ভেকেন্ট পি অরবিটাল ওগুলো যদি কনফিউজিং লাগছে তো মুখস্থ করতে হবে না। সো পাই পাই কনজুগেশন, পাই ভেকেন্ট পি কনজুগেশন মানে পাই প্লাস। আর কি হয়? পাই লোন পেয়ার কনজুগেশন। কার্বনের লোন পেয়ার হোক, অক্সিজেনের লোন পেয়ার হোক, কারোই লোন পেয়ার হোক, কনজুগেশন হবে। ওকে, গট ইট? ফোর্থ কোয়েশ্চেনে কি আছে? এটা র্যাডিক্যাল। ওকে, এখানে র্যাডিক্যাল পাই আর র্যাডিক্যাল কনজুগেশন। তো যদি পাই এর পর একটা র্যাডিক্যালও থাকে তো এখানেও কনজুগেশন হয়। ওকে, মনে রাখবেন। আর একটা ভেকেন্ট পি লোন পেয়ার কনজুগেশন, যেমন এখানে প্লাস আছে এখানে মাইনাস, তো এখানে কি হবে? রেজোনেন্স হবে এইভাবে। ঠিক আছে, এবার রেজোনেন্স কি হয়ে যাবে? CH2 ডাবল বন্ড OH। ওকে, এইভাবে রেজোনেন্স হয়। মানে প্লাস আর একটা লোন পেয়ার থাকলেও কি হবে? কনজুগেশন আছে তো রেজোনেন্স হবে। তো কনজুগেশন গুলো মনে রাখতে হবে। ওকে, দিলে হয়ে যাবে। ওকে, সো আমরা কিছু এখানে বেসিক্যালি কিছু পয়েন্টস আমি ডিসকাস করবো। ওকে, রিলেটেড টু রেজোনেন্স। আরো একটা কনজুগেশন হয় যেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, একটা হয় ডি অরবিটাল রেজোনেন্স। কি বলা হয়? ডি অরবিটাল রেজোনেন্স। ঠিক আছে, ডি অরবিটাল রেজোনেন্স বলতে পারো বা লোন পেয়ার আর ডি অরবিটাল রেজোনেন্স বলতে পারো। যেমন ধরো আমার কাছে আছে কোনো একটা কম্পাউন্ড, ধরো CH2Cl। ওকে, CH2Cl আর এখানে কি আছে? লোন পেয়ার আছে, ধরো মানে মাইনাস আছে। ওকে, কি আছে? মাইনাস। তো যেহেতু ক্লোরিনের কাছে ভেকেন্ট ডি অরবিটাল আছে, রাইট? ক্লোরিনের কাছে কি আছে? ভেকেন্ট পি অরবিটাল থোড়ি থাকে, ক্লোরিনের কাছে ভেকেন্ট ডি অরবিটাল থাকে, রাইট? হ্যাঁ, ক্লোরিনের কাছে ভেকেন্ট ডি অরবিটাল থাকে। তো কি হবে? এখানে রেজোনেন্স হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওকে, এটা অনেক আন্ডার রেটেড টপিক। ঠিক আছে, অনেকে জানে না। আরেকটা জিনিস আছে যে ধরো আমার কাছে এখানে পাই বন্ড আছে আর ধরো এখানে আছে আমার কাছে রেজোনেন্স হবে কি না বলো আমাকে? অবভিয়াসলি হবে, क्योंकि নাইট্রোজেনে কি আছে? লোন পেয়ার আছে। আরে দেখো 1 2 3 4 5 6 7 8 একটা লোন পেয়ার আছে। তো লোন পেয়ার মানে পাই লোন পেয়ার কনজুগেশন, তো লোন পেয়ার এখানে যাবে। এটা আরএস কিভাবে তৈরি হয়? এইভাবে। এটা কি হবে? ডবল বন্ড NH2 প্লাস মাইনাস। এইটা হচ্ছে হয়ে যাবে এর আরএস। সিম্পল সিম্পল। এবারে তোমাদেরকে কনফিউজ করছে। দেখো ধরো একটা কোয়েশ্চেন দিল, এমনি আছে কিছু NH3 প্লাস। এবারে তুমি বলো এখানে কনজুগেশন আছে কিনা বা এখানে রেজোনেন্স হবে কিনা। তুমি বলবে স্যার পাই প্লাস, বলেছিলে পাই প্লাস পাই মাইনাস, এই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম পাই ভেকেন্ট পি করে মনে রাখতে। যদি কনফিউশন হয় ঠিক আছে, পাই প্লাস পাই মাইনাস মানে মনে রাখতে পারো, বাট এই কেসটা একটু কেয়ারফুল থাকবে। এখানে পাই প্লাস আছে বাট এখানে কি আছে? নাইট্রোজেন অক্টেট কমপ্লিট আছে এখানে। দেখো কমপ্লিটেড অক্টেট। তো যেহেতু এর কাছে অক্টেট কমপ্লিট, তো তুমি রেজোনেন্স করে একে আরেকটা বন্ড কিভাবে দিতে পারবে? বুঝতে পারছো আমার কথা? এটা ইম্পসিবল। এর কাছে লোন পেয়ারও নেই। ঠিক আছে, তো এখানে রেজোনেন্স হবে না। নো রেজোনেন্স। রেজোনেন্স কেন হবে না? ধরো যদি রেজোনেন্স হয়ে যায়, এখানে পাই বন্ড এলো, এখানে NH, তুমি একবার নাইট্রোজেনের বন্ড কাউন্ট করো, একটা দুটো আর এখানে তিনটে হাইড্রোজেন, মানে তিনটে মানে 3 + 2 মানে 5টা বন্ড বানাচ্ছে নাইট্রোজেন ম্যাক্সিমাম 4টে বন্ড বানাতে পারে। বাট রেজোনেন্স হওয়ার পর 5টা বন্ড ইটস ইম্পসিবল। এই জন্য এখানে রেজোনেন্স হয় না। নো রেজোনেন্স। নাইট্রোজেন ম্যাক্সিমাম 4টে বন্ড বানাতে পারবে, কারণ কি ম্যাক্সিমাম নাইট্রোজেনের কাছে কোনো ভেকেন্ট অরবিটাল নেই। ঠিক আছে, থার্ড পিরিয়ড এলিমেন্ট না, তারপরে ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড, এই এলিমেন্টস গুলোর ভেকেন্ট পি অরবিটাল, ভেকেন্ট ডি অরবিটাল থাকে, বাট থার্ড পিরিয়ড এলিমেন্টসের কোনো ভেকেন্ট অরবিটাল থাকে না। ইনঅর্গানিকে পড়েছ, এই জন্য এটা হচ্ছে। ঠিক আছে,
সিম্পল যদি আমি বলি এইভাবে, তুই বলবে স্যার পাই প্লাস পাই প্লাস পাই প্লাস, না 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 না, এইখানেও রেজোনেন্স হবে না, কারণ এখানে কি হচ্ছে বেসিক্যালি এটা ওয়াটার মলিকিউল, রাইট? এটা ওয়াটার হয়ে বেরিয়ে যাবে, এটা কি হবে এইভাবে একটা কম্পাউন্ড বানাবে। ওকে, এইভাবে কি করবে একটা কম্পাউন্ড বানাবে, ঠিক আছে? নেক্সট কিছু স্ট্রাকচারস আমি দিচ্ছি, ওয়েট আ সেকেন্ড। কিছু রেজোনেটিং স্ট্রাকচারস আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি, ওকে? অলরেডি তোমরা জানো। আচ্ছা, ওকে, ধরো এটা এখানে দিলাম, বানিয়ে দিলাম, ধরো CH2OH, এটা তো আগেও বলেছিল, এখানে লোন পেয়ার এখানে প্লাস, তো এর রেজোনেটিং স্ট্রাকচার কি হবে বলো? এর রেজোনেটিং স্ট্রাকচার কি হবে? CH2 কনজুগেশন আছে না, ভেকেন্ট পেয়ার লোন পেয়ার, তো বেসিক্যালি এটা কি হয়ে যাবে ডাবল বন্ড OH, এটা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। ওকে, সেকেন্ড ধরো আমি নিলাম একটা কম্পাউন্ড এরকম CH2, তারপর নিলাম NH6, এটা কি NH6, অবভিয়াসলি এখানে প্লাস। এই রেজোনেটিং স্ট্রাকচার বানিয়ে দেখো, দেখো এখানে লোন পেয়ার আছে, তো কি হচ্ছে প্লাস আর লোন পেয়ার কনজুগেশন, মানে ভেকেন্ট পি আর লোন পেয়ার কনজুগেশন আছে, রাইট? তো যেহেতু ভেকেন্ট পি আর লোন পেয়ার কনজুগেশন আছে, তো এখানে কি হবে রেজোনেন্স হবে, রেজোনেন্স হওয়ার পর কি আসবে এখানে ওকে, এখানে রেজোনেন্স হবে। ওকে, এইভাবে হচ্ছে কনজুগেশন দেখতে হবে, প্লাস লোন পেয়ার দুটোতেই কিন্তু প্লাস লোন পেয়ার। ওকে, এরপর একটা ধরো নিলাম প্লাস লোন পেয়ার, তো আরেকটা আছে। ওকে, ধরো আমার কাছে এটা আছে, একটা কম্পাউন্ড নিচ্ছে, ধরো এইভাবে, এটাকে কি বলে ফিনল। তো এটা রেজোনেটিং স্ট্রাকচার আমরা কিভাবে বানাই বলো, এটা রেজোনেটিং স্ট্রাকচার আমরা কিভাবে বানাই? এটা রেজোনেটিং স্ট্রাকচার বানাতে গেলে কি হবে, ধরো এখানে কি আছে লোন পেয়ার কনজুগেশন, দেখো লোন পেয়ার পাই, তো এখানে কি হবে এইভাবে, দেখলে কিভাবে হলো, লোন পেয়ারটা এখানে অ্যাটাক করলো, মানে অ্যাটাক বলছি না, বেসিক্যালি ডিলোকালাইজ হলো, তারপরে এই পাই বন্ডটা এখানে এলো, তো কি আসবে এখানে, এইখানে আসবে কি ডাবল বন্ড ও। ওকে, আর এখানে কি আসবে, যদি এচ থাকে তাহলে প্লাস চলে আসবে, আর কিছু না, ঠিক আছে? এচ নাও লিখতে হবে, এচ না লিখলে প্লাস লিখতে হবে না। ওকে, এখানে কি আসবে মাইনাস, আর এই পাই বন্ডটা শিফট হয়ে গেল না, এবারে কি হবে এখানে কিছু এমনি হবে, মাইনাস এখানে এলো, পাই বন্ড এখানে এলো, তো কি হবে মাইনাস এখানে এলো, রাইট? প্লাস পাই বন্ড, আবার এটা কি হবে এখানে যাবে ডিলোকালাইজ হলো, এখানে ডিলোকালাইজ হলো। ওকে, তারপরে মাইনাসটা কি হবে এখানে যাবে, আর এটা লাস্ট বাট নট দ্য লিস্ট, ওকে, এইভাবে আরএস আমরা বানাই, ইজি আছে, রাইট? দেখতেই পাচ্ছ কত ইজি। আবার যদি তোমরা আরএস স্ট্রাকচার না বানাতে জানো, তাহলে এটাকে 3 বার বানাবে হয়ে যাবে। ওকে, ওকে, এইভাবেই আমরা আরএস স্ট্রাকচার বানাই, রাইট? আর কিছু নেই। আর আজকে যদি আমি এখানে বানাতে বলি আরএস স্ট্রাকচার, আমার কাছে একটা কোয়েশ্চেন আছে, ধরে রাখো, এবার আমরা স্টেবিলিটিতে ঢুকে গেলেই ভালো হয় মনে হয়। ঠিক আছে, এতটা রইল। ওকে,
ওকে, সো আই হ্যাভ সাম আদার কোয়েশ্চেন্স ফর ইউ। দুটো কোয়েশ্চেন এনেছে। সো এটা রেজাল্টিং স্ট্রাকচার কি হবে? তো দেখতে পাচ্ছ পাই আর লোন পেয়ার কনজুগেশন আছে, রাইট? এখানে কি হবে? এইভাবে রেজাল্টস হবে, রাইট? ঠিক আছে, লোন পেয়ারটা এইভাবে যাবে, যে পাই বন্ডটা এখানে যাবে। ওকে, এইভাবে রেজোনেন্স হয়। সো কারণ কি পাই লোন পেয়ার কনজুগেশন ছিল, এখানে কি আসবে বলো? এটা এলো, এই যে পাই বন্ডটা এখানে গেল, এখানে মাইনাস চার্জ। এবারে মাইনাস চার্জটা কি হবে? মাইনাস চার্জটা কি হবে? এখানে ডিলোকালাইজ হবে, আর এটা এই কার্বন অ্যাটমের উপরে আসবে। আমি যদি এখানে দেখি তাহলে এটা কি আসছে আমার কাছে? OH হলো প্লাস হলো, এখানে কি আসবে? এক মিনিট, এখানে এটা এখানে আসবে, রাইট? এভাবে এখানে কি হবে? পাই বন্ড, এটা এখানে মাইনাস। ওকে, বুঝলে কি হলো? এবারে এটাকে দেখছি, এখানে দেখো এটা এখানে যাবে, এটা এখানে যাবে, ঠিক আছে? পাই মাইনাস কনজুগেশন বলতে হবে। এখানে কি আসবে বলো? ও মাইনাস ডবল বন্ড। এই দুটো কি আলাদা? ভালো করে দেখো, এই দুটো সেম। এই যেটাকে বলা হয় আইডেন্টিক্যাল আরএস। কি বলা হয়? আইডেন্টিক্যাল আরএস। আর মনে রাখবে, যদি আইডেন্টিক্যাল আরএস হয় তাহলে ওই কম্পাউন্ডটা কি হবে জানো? যদি আইডেন্টিক্যাল আরএস হয় তাহলে কম্পাউন্ডটা বেশি স্টেবল হয়ে যায়। আইডেন্টিক্যাল হলে বেশি স্টেবল হয় কম্পাউন্ড। ওকে, আই হোপ ইউ অল আন্ডারস্টুড দিস কনসেপ্ট। এবার আমরা স্টেবিলিটি অফ আরএস এ আসবো। সো এখানে দেখো আমরা স্টেবিলিটি অফ আরএস পড়বো, রাইট? এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট টপিক, তো এটা মন দিয়ে শুনবে। ওকে, স্টেবিলিটি অফ রেজোনেন্স স্ট্রাকচার, রেজোনেটিং স্ট্রাকচারস। ওকে, কিছু রুলস আছে, ওই রুলসগুলো জাস্ট মনে রাখলেই হবে, দিলে কোনো কোয়েশ্চেন আটকাবে না। সো ফার্স্ট এক্সাম্পল আছে আমার কি আছে, ফার্স্ট রুল কি আছে? ইকুইভ্যালেন্ট আরএস এর সেম স্টেবিলিটি। ইকুইভ্যালেন্ট আরএস এর সেম স্টেবিলিটি মানে এই যে একটা এর আগে একটা রেজোনেটিং স্ট্রাকচার বানা করিয়েছিলাম, রাইট? এইটাকে যদি আমি এর যদি রেজোনেটিং স্ট্রাকচার আমি ড্র করি তাহলে এটা কি আসবে? ও মাইনাস আর ডবল বন্ড। এইভাবে রেজোনেন্স হয়েছিল, রাইট? মনে আছে? তো এই দুটো কি আইডেন্টিক্যাল আরএস। তো আমি কি বলবো? 1 ইকুয়াল টু 2, মানে এটাকে যদি আমি 1 দিই, এটাকে যদি 2 দিই, তাহলে আমি কি লিখবো? 1 ইকুয়াল টু 2, মানে এই দুটো স্টেবিলিটি সেম হবে। ওকে, সেকেন্ড যদি আমি দেখি, সেকেন্ড কি লেখা আছে? গ্রেটার দ্য নাম্বার অফ পাই বন্ডস, গ্রেটার ইজ দ্য স্টেবিলিটি। গ্রেটার দ্য নাম্বার অফ পাই বন্ডস, গ্রেটার ইজ দ্য স্টেবিলিটি, মানে ধরো আমার কাছে একটা স্ট্রাকচার আছে, তার যদি আমি রেজোনেটিং স্ট্রাকচার বানাই, তার রেজোনেটিং স্ট্রাকচার যদি পাই বন্ডস কম হয়ে যায়, ফর এক্সাম্পল আমি যদি একটা কম্পাউন্ড নিচ্ছি এইভাবে, ওকে, পাই পাই কনজুগেশন আছে, মানে এখানে কি হবে? রেজোনেন্স হবে। তো এর যদি রেজোনেটিং স্ট্রাকচার বানাই তো কি আসবে বলো? এইভাবে গেল, এইভাবে। সো বেসিক্যালি এটা এমনি হবে, এটা পাই বন্ড, এখানে কি আসবে? মাইনাস, আর এখানে কি আসবে? প্লাস। এখান থেকে ডিলোকালাইজ হবে না, তো এটা প্লাস হয়ে যাবে এখানে, আর এখানে পাই বন্ড, এখানে মাইনাস। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কতগুলো পাই বন্ড আছে? দুটো, রাইট? যদি আমি এটাকে 1 বলি, এটাকে স্ট্রাকচার 2 বলি, তাহলে কি লিখবো? এখানে দুটো পাই বন্ড আছে, দুটো পাই বন্ড, 2 পাই, মানে 2 পাই বন্ডস, 2 পাই বন্ডস, আর এখানে 1 পাই বন্ড, 1 পাই বন্ড। তাহলে কি লিখবো? দুটো পাই বন্ড আর 1 পাই বন্ড, কোনটার মধ্যে বেশি স্টেবল হবে? 1. 1 is more stable than 2 because 1 has greater number of pi bonds than 2. Greater the number of pi bonds, greater is the stability. Okay, এবার আমরা নেক্সট স্টেজে যাচ্ছি। ওকে, ধরো নিউট্রাল আরএস। ওকে, থার্ড পয়েন্ট হচ্ছে কি হবে? থার্ড পয়েন্ট হচ্ছে যাবে নিউট্রাল আরএস। নিউট্রাল আরএস is more stable than charged. নিউট্রাল আরএস হচ্ছে সবসময় কি হবে? মোর স্টেবল দেন চার্জ আরএস। ওকে, মোর স্টেবল দেন চার্জ আরএস। ফর এক্সাম্পল যদি আমি বলি যে আমার কাছে ধরো একটা কম্পাউন্ড আছে, সেম কম্পাউন্ড নিতে পারি, বাট আমি ডিফারেন্ট কম্পাউন্ড নিচ্ছি। ধরে নাও আমার কাছে এটা একটা কম্পাউন্ড আছে, বলে এখানে কি কনজুগেশন আছে? এখানে লোন পেয়ার, এই যে লোন পেয়ার আর পাই, লোন পেয়ার পাই কনজুগেশন আছে, তো এখানে কি হবে? রেজোনেন্স হবে। তো রেজোনেন্স যখন হবে তখন কি আসবে? এখানে ডাবল বন্ড, OH, এখানে প্লাস, আর এখানে কি আসবে? মাইনাস। এই দুটো যদি রেজোনেটিং স্ট্রাকচারকে কেয়ারফুলি যদি অবজার্ভ করো, তাহলে তুমি এইটা পাবে যে ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচারে কোনো চার্জ নেই।
ওকে, ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচারে কোনো চার্জ নেই, সেকেন্ড রেজোনেটিং স্ট্রাকচারে চার্জ চলে এলো, তো বেসিক্যালি 1 ইজ মোর স্টেবল দ্যান 2। এইভাবে আমরা রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটিকেও ডিটারমাইন করি। ওকে, এবারে ফোর্থ পয়েন্টে চলে আসি। ফোর্থ পয়েন্ট, ফোর্থ পয়েন্টে যদি আসি আমি, তাহলে কি আমি এখানে লিখতে পারছি যে যদি আমি ধরো এখানে লিখছি এটা তো হলো নিউট্রাল আরএস ইজ মোর স্টেবল দেন চার্জ আরএস। ফোর্থ পয়েন্ট হচ্ছে কি আনলাইক চার্জেস should be far away to be stable। ঠিক আছে, আর একটা কি লিখবো, লাইক চার্জেস should be close to each other। কি বললাম, আনলাইক চার্জেস should be far away to be stable, আর like charges should be close to each other। ফর এক্সাম্পল আমাদের যদি একটা কম্পাউন্ড আছে ধরো এইভাবে, এইটা যদি আমি রেজোনেটিং স্ট্রাকচার বানাই, এই কম্পাউন্ডের যদি আমি রেজোনেটিং স্ট্রাকচার বানাই, তাহলে কি আসবে বলো? ধরো যে কোনো একটা দেয়, এখানে কনজুগেশন এখানেও আছে এখানেও আছে, যে কোনো একটা রেজোনেন্স করে দাও। আমি যদি এই কনজুগেশনটাকে নিই পাই প্লাস, তো কি হবে এইভাবে রেজোনেন্স হবে, এখানে কি হবে প্লাস, এখানে প্লাস, এটা আমার স্ট্রাকচার 1, এটা আমার স্ট্রাকচার 2। এবারে দেখো লাইক চার্জেস, কি লিখলাম, লাইক চার্জেস শুড বি ক্লোজ টু ইচ আদার। ঠিক আছে না, কি লিখলাম, আনলাইক চার্জেস শুড বি ফার, সো সরি এখানে লাইক হবে, রাইট? এটা কি হবে লাইক, আর এটা হবে আনলাইক। লাইক চার্জেস শুড বি ফার অ্যাওয়ে টু স্টেবল, মানে লাইক চার্জেস মানে ধরো প্লাস প্লাস আছে, প্লাস দূরে থাকলে বেশি স্টেবল হয় না, প্লাস রিপালস, জানো তো রিপালশন হয় ইলেকট্রোস্ট্যাটিক্স যদি পড়ে দাও, তো প্লাস দূরে থাকলে বেশি স্টেবল, মাইনাস দূরে থাকলে বেশি স্টেবল, মানে লাইক চার্জেস দূরে থাকলে বেশি স্টেবল, বাট আনলাইক চার্জেস যেমন প্লাস মাইনাস এগুলো কি হবে সামনে থাকতে হবে, আরে তবেই তো এটা হবে, রাইট? তো আনলাইক চার্জেস কাছে থাকা উচিত, আর লাইক চার্জেস দূরে থাকা উচিত। ওকে, তো এটা 1 এটা 2। ওকে, তো কোনটা বেশি স্টেবল বলো? 1 ইজ মোর স্টেবল দেন 2। এখানে বেশি রিপালশন না, আনলাইক মানে লাইক চার্জেস কাছে থাকলে বেশি রিপালশন। ওকে, বুঝলাম ইম্পর্টেন্ট আছে। এইভাবে দেখো, ঠিক আছে, এখানে ওয়েজ আছে ধর এটা প্লাস, এবারে এর রেজোনেটিং স্ট্রাকচার কি হবে বলো? এখানে যদি রেজোনেটিং স্ট্রাকচার বানাই তো কি আসবে, এখানে মাইনাস, এখানে কি আসবে ওয়েজ, প্লাস তো অলরেডি আছে, আর এখানে পাই 1। তো দেখো প্লাস মাইনাস এখানে সামনাসামনি আছে, এখানে দূরে দূরে আছে, তো কোনটা স্টেবল হবে? সেকেন্ড ইজ মোর স্টেবল দেন ফার্স্ট। সিম্পল, বেশি বুঝালাম না, আই হোপ ইউ গট ইট। ওকে, আনলাইক চার্জেস সামনে থাকলে ভালো, লাইক চার্জেস দূরে থাকলে ভালো। ওকে, এটা জাস্ট মনে রাখতে হবে। হ্যালো গাইস, স্টেবিলিটি অফ আরএস এর উপরে আমি কিছু কোয়েশ্চেন্স এনেছি। ওকে, সো এই কোয়েশ্চেন্স গুলো তোমরা কি করতে পারবে, এই কোয়েশ্চেন্স গুলো একটু ট্রাই করবে। ওকে, আর কোয়েশ্চেন্স গুলো ট্রাই করার পর প্রথমে ভিডিওটা পজ করে কোয়েশ্চেন্স গুলো ট্রাই করবে, যদি না হয় তারপরে সলিউশন দেখবে, আমি তো আছি অলরেডি, রাইট? ওকে, তো এখানে কি করতে হবে আমাদেরকে বলে দিচ্ছি। আগে তোমাদেরকে রেজোনেটিং স্ট্রাকচার বানাতে হবে, তারপরে স্টেবিলিটি কম্পেয়ার করতে হবে। ওকে, সো এখানে রেজোনেটিং স্ট্রাকচারের বানিয়ে ফেলেছো মনে হয়। এই রেজোনেটিং স্ট্রাকচার কি হবে বলো? এই রেজোনেটিং স্ট্রাকচার কি হবে, যে কোনো একটা দিক আমি রেজোনেন্স করে দিচ্ছি। ফর এক্সাম্পল এখানে রেজোনেন্স করলাম, এখানে কি পেলাম আমি বলো? কি পাবো? ডাবল বন্ড আসবে এখানে, আর এখানে কি হবে? ও মাই গড, এখানে ডাবল বন্ড অলরেডি ছিল। তাহলে কি সুন্দর রেজোনেন্স হলো, কনজুগেশন থাকলেই রেজোনেন্স হবে, মাইনাস পাই। ওকে, এইখানে কনজুগেশন আছে, মাইনাস পাই কনজুগেশন আছে, এখানে রেজোনেন্স কি হবে? এখানে গেল, ডিলোকালাইজ হলো, এই পাই বন্ডটা ওতে চলে গেল। ওকে, তো এখানে কি আসবে আমার কাছে বলো? CH2 ডাবল বন্ড। ওকে, তারপর NO মাইনাস, এখানে O। আমি এই জন্য এইভাবে করাচ্ছি যাতে তোমাদের রেজোনেটিং স্ট্রাকচার ড্র করতেও শিখে যাও, প্লাস স্টেবিলিটিটাও কম্পেয়ার করতে হবে। আচ্ছা, স্টেবিলিটি গুলো কম্পেয়ার করতে থাকবে, ঠিক আছে? এইটা রেজোনেটিং স্ট্রাকচার কি হবে? পাই
প্লাস, জানো অলরেডি রেজোনেন্স হবে এইভাবে। এখানে কি আছে আমার কাছে পাই প্লাস কনজুগেশন আছে না, এইভাবে কিছু একটা আসবে। ওকে, এই দুটো স্টেবিলিটি দেখতে হবে আমাদেরকে আবার। আচ্ছা, ফোর্থ কোয়েশ্চেন, নাইট্রোজেনের কাছে কি আছে, লোন পেয়ার আছে। নাইট্রোজেনের কাছে কি আছে, লোন পেয়ার। তো লোন পেয়ার যখন আসে, তো লোন পেয়ার থাকলে কি হবে, এটা এখানে পাই লোন পেয়ার কনজুগেশন, কনজুগেশন থাকলেই হলো। ওকে, এখানে প্লাস। তো দেখো, বলো প্রথমে বলো, আমি ফার্স্ট কোয়েশ্চেন থেকেই শুরু করছি। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন থেকে শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন যদি আমি দেখি, তো আমার কাছে দুটো কম্পাউন্ড আছে, রাইট, দুটো কম্পাউন্ড। আগে বলেছে দুটো আর এস, রাইট, দুটো আর এস এর মধ্যে কোনটা বেশি স্টেবল কোনটা কম স্টেবল, রাইট। তো আমি যদি বলি এটা 1 এটা 2, তাহলে ফার্স্ট এর আনসার কি হবে? প্রথম ক্রাইটেরিয়া কি ছিল, নাম্বার অফ পাই বন্ডস চেক করা। নাম্বার অফ পাই বন্ডস চেক করে ফেললাম, নাম্বার অফ পাই বন্ডস কি আছে, দুটো, এখানেও দুটো। সেকেন্ড ক্রাইটেরিয়াতে চলে যাবো। সেকেন্ড ক্রাইটেরিয়াতে কি ছিল, যে চার্জ মানে নিউট্রাল আরএস ইজ মোর স্টেবল দ্যান চার্জ আরএস। বাট এখানে দুটোই আরএস কি আছে, চার্জ। নিউট্রাল তো দুটোর মধ্যে কোনোটাই নেই, তো ওই ক্রাইটেরিয়াটাও ফেল। তারপর আমরা কি দেখেছিলাম, যে আনলাইক চার্জেস, লাইক চার্জেস, ঠিক আছে, এগুলো তো দেখিয়েছিলাম অলরেডি, ঠিক আছে। তো বেসিক্যালি তাহলে এখানে স্টেবিলিটি কি করে চেক করবো, স্টেবিলিটি চেক করবো এখানে সিম্পলি যেমন আমরা স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট করতাম ওইভাবে। এইখানে যদি দেখো, তো দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে, যদি আমি অ্যারোগুলো সরিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয়। বলো, দুটো কম্পাউন্ডের ডিফারেন্স হচ্ছে মাইনাস এখানে কার্বনের উপরে আছে, মাইনাস এখানে অক্সিজেনের উপরে আছে। এবার আমি তোমাদেরকে একটা কনসেপ্ট বুঝিয়েছিলাম যে ও প্লাস, মনে আছে, ও প্লাস এন প্লাস এর মধ্যে কোনটা বেশি স্টেবল, এইটা। কেন এটা বেশি স্টেবল, স্টেবল এটা বেশি কেন কি এটা কম ইলেকট্রোনেগেটিভ, রাইট। বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে প্লাস চার্জ আনস্টেবল, বাট বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে মাইনাস চার্জ স্টেবল। মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম চাই কি আমার উপরে মাইনাস চার্জ আসবে, দিলে আমি আরো স্টেবল হয়ে যাবো। মানে যদি আমি বলি ও মাইনাস আর এন মাইনাসের মধ্যে কোনটা বেশি স্টেবল হবে, তো উল্টোটা হয়ে যাবে। ওকে, ও মাইনাস বেশি স্টেবল হবে। তো সিম্পলি এখানে ও ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে মাইনাস চার্জ, মানে এটা কি হবে, অনেক অনেক স্টেবল হয়ে যাবে, রাইট। এটা কি হবে, অনেক স্টেবল হয়ে যাবে। সো আমি বলবো 2 ইজ মোর স্টেবল দ্যান 1। তোমরা কি বলছো বলো, 2 ইজ মোর স্টেবল দ্যান 1। সেকেন্ড কোশ্চেনে যদি আমি দেখি, সেকেন্ড কোশ্চেনে ফার্স্ট ক্রাইটেরিয়া কি, পাই বন্ড। পাই বন্ড দুটোতে সেম, ফার্স্ট ক্রাইটেরিয়া ক্যান্সেল। সেকেন্ড, চার্জ বা আনচার্জ, দুটোই চার্জ। আর বাকি আনলাইক লাইক ওগুলো তো দুটো চার্জ থাকলে দেখবো, নাহলে দেখবো না। তো এখানে কি করবো আমরা, সিম্পলি ইন্টারমিডিয়েট হিসাবে দেখবো। তো অক্সিজেনের উপরে নেগেটিভ চার্জ ইজ মাচ স্টেবল, তো 2 গ্রেটার দেন 1। এখানে কার্বনের উপরে মাইনাস চার্জ ছিল, রাইট। এই দুটো সেম। এইখানে যদি দেখি, তো এইখানে আমি আরোগুলো সরিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা হয়। আচ্ছা, দুটোতেই রেজোনেন্স আছে, তো বেসিক্যালি কোনটা বেশি স্টেবল হবে, এখানে যদি দেখো এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তো 1 ইজ মোর স্টেবল দেন 2। সিম্পল, 1 ইজ মোর স্টেবল দেন 2। আর তারপরে আমার কাছে আছে এইটা, এই কম্পাউন্ডটা আছে। এই কম্পাউন্ডটা দেখো পাই বন্ড দুটোতেই আছে। সেকেন্ড কি ছিল, নিউট্রাল আরএস ইজ মোর স্টেবল দেন চার্জ আরএস। তো এখানে যদি আমি দেখি, অ্যারোগুলো সরিয়ে দিই, এটা কি নিউট্রাল, এটা তো নিউট্রাল, কোনো চার্জ আছে দেখতে পাচ্ছ, প্লাস মাইনাস কিছু দেখতে পাচ্ছ না, এটা নিউট্রাল। আর এটা কি চার্জ, তো নিউট্রাল আর চার্জের মধ্যে কোনটা বেশি স্টেবল, নিউট্রাল। তো আমি কি বলবো, 1 ইজ মোর স্টেবল দেন 2। 1 is more stable than 2. I hope you all got it. Okay. এবার আমি কি করছি, এইটা করছি। ওকে, এইটার কিভাবে রেজোনেন্স করতে হয়, ফ্রি র্যাডিক্যাল থাকলে রেজোনেন্স কিভাবে করতে হয় এটা আমাদেরকে দেখতে হবে। ফ্রি র্যাডিক্যাল থাকলে রেজোনেন্স কিভাবে করতে হয়, তো এইভাবে আছে ধরো। ওকে, আর না এটা ধরো আমি এই রেজোনেন্স কিভাবে হয়, তো দেখো আমি এখানে একটু বিগ করে দেখাচ্ছি। ওকে, এটা কি আমার কাছে ফ্রি র্যাডিক্যাল, আর এটা কি পাই বন্ড। তো পাই বন্ড কিভাবে ভাঙতে হয় জানো, ফ্রি র্যাডিক্যাল থাকলে কি করবে, হোমোলিসিস টাইপ করে দিবে। ওকে, যেমন এখানে একটা, এখানে একটা, ব্রেক করলে তো কি আসবে আমার কাছে বলো, এখানে ফ্রি র্যাডিক্যাল অলরেডি ছিল, এখানে একটা ফ্রি র্যাডিক্যাল, এখানে একটা ফ্রি র্যাডিক্যাল, দেখো হলো। এইবারে এখানে ফ্রি র্যাডিক্যাল গুলো কি হবে, পাই বন্ড বানিয়ে ফেলবে। তো আমার কাছে কি আসবে বলো, পাই বন্ড ফ্রি র্যাডিক্যাল সিম্বল।
তো এই মাঝখানের স্টেপটা হচ্ছে না মনে রাখলেই হয়, তোমরা চেষ্টা করবে যাতে এইটার থেকে ডাইরেক্টলি এটা কিভাবে বানানো যায়। তো সিম্পল, তোমরা যেমন প্লাস আর মাইনাস থাকলে করো সেরকম করলেও এইটাই পাবে। ওকে, এইভাবে এটার মেকানিজমটা হয়। তো বেসিক্যালি আমার কাছে এইটা আর এইটার মধ্যে আমাকে কম্পেয়ার করতে হবে। এইটা আমি এখানে এঁকে দিচ্ছি, এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল, কোনটা ফ্রি রেডিক্যাল। দেখো এটা 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, তো কোনটা বেশি স্টেবল? তোমরা যদি ঠিক মতন দেখো না, এটা একটা স্পেশাল জিনিস আছে। এটা এটা ভালো করে দেখো, দুটো কম্পাউন্ডকে ভালো করে দেখো, দেখলে ভালো করে কি পেলে দেখার পর বলো? এই দুটো আইডেন্টিক্যাল, এইটাকে যদি এভাবে ঘুরিয়ে দাও না, তো এই দুটো আইডেন্টিক্যাল দেখতে হবে। তো বেসিক্যালি আমি কি বলবো, 2 এটা আর এটা কি 1, আমি বলবো যে 2 ইকুয়াল টু 1, এই দুটো কি আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল আর এস স্টেবিলিটি ইকুয়াল হয়। ওকে, আরো কিছু কোয়েশ্চেন দেখছি। লেটস সি সাম মোর কোয়েশ্চেন্স। ওকে, লেটস সি সাম মোর কোয়েশ্চেন্স। ফ্রি রেডিক্যালের রেজাল্টটা জানা উচিত। ওকে, না জানলেও কি আর। ওকে, সো 6th কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন লিখছি আমি, ধরে নাও 6th আমি লিখলাম। ঠিক আছে, ওকে, আমার কাছে কিছু কোয়েশ্চেন আছে, দেখো এই কোয়েশ্চেন্সের আনসার দেওয়ার চেষ্টা করো। ওকে, রেজাল্টিং স্ট্রাকচার বানাও আর স্টেবিলিটি বানাও। ওকে, লেটস সি। এখানে যদি দেখি তাহলে এটা কিভাবে রেজোনেন্স হবে, পাই সিগমা পাই ভেকেন্ট পি কনজুগেশন আছে, তো এখানে এইভাবে হলো, তো এটা কি আসবে পাই 1, এখানে প্লাস, এই দুটো আইডেন্টিক্যাল হয়ে গেল আবার, তো 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, দেখো ভালো করে দেখো, আইডেন্টিক্যাল আছে। এইটা দেখছি, এইটা যদি আমি দেখি তাহলে কি আসবে বলো, এইটা পাই পাই কনজুগেশন আছে, তো যে কোনো একদিকে করলেই হলো, এইভাবে চলে আসবে। তো এটা মাইনাস, এখানে এটা, ওকে, আর এখানে প্লাস। তো দেখো এটা নিউট্রাল আরএস আর এটা চার্জড আরএস। নিউট্রাল আরএস ইজ মোর স্টেবল দ্যান চার্জড আরএস। ওকে, সো আরো 3টে কোশ্চেন্স দেখে নিচ্ছি। এই কোশ্চেনটাতে যদি দেখো তাহলে অবভিয়াসলি মাইনাস চার্জ অক্সিজেন আছে। পাই 1 দেখো, পাই 1 তো সেম আছে না, পাই 1 সেম আছে, বাকি লাইক চার্জেস আনলাইক চার্জেস তো দেখবো না, নিউট্রাল আর চার্জড আরএসও দেখবো না, কেন কি দুটোই চার্জ। সো এখানে কি দেখবো, মাইনাস চার্জ কোন ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে আছে। মাইনাস চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইজ মোর স্টেবল, তো 1 ইজ মোর স্টেবল দ্যান 2। ও এর উপরে নেগেটিভ ইজ ভেরি স্টেবল দ্যান এন এর উপরে নেগেটিভ, কেন কি ও হচ্ছে মাচ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান এন। এখানে যদি দেখি তাহলে 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 ও এর উপরে প্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুটো কোয়েশ্চেনে যদি দেখো, এই দুটো কোয়েশ্চেনে তো দেখতে হবে যে পাই বন্ড, আমরা নাম্বার অফ পাই বন্ডস প্রথমে চেক করি, রাইট? ফার্স্ট ক্রাইটেরিয়া আমাদের কি হয়, নাম্বার অফ পাই বন্ডস চেক করা। এখানে যদি নাম্বার অফ পাই বন্ডস আমরা চেক করি, তাহলে এটাতে একটা পাই বন্ড আর এটাতে একটাও পাই বন্ড নেই। ইউ আর গেটিং মাই পয়েন্ট? এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড। তো যখন এইভাবে কন্ডিশন আসে তখন আমরা কি করবো, পাই বন্ড আসে তো 2 ইজ মোর স্টেবল দেন 1, কারণ আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কি ছিল, নাম্বার অফ পাই বন্ডস বেশি মানে বেশি স্টেবিলিটি। ওকে, থার্ড কোশ্চেন আসে। থার্ড কোশ্চেনে কি হবে, নিউট্রাল আরএস। দেখো পাই বন্ড তো এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে, রাইট? বাট নিউট্রাল আরএস, নিউট্রাল আরএস আচ্ছা, এখানে যদি দেখো দুটো পাই বন্ড, এখানে একটা, এখানে দুটো পাই বন্ড, এখানে একটা। তো এইভাবেও বলতে পারো যে পাই বন্ডের ক্রাইটেরিয়া থেকে এটা সবচেয়ে বেশি স্টেবল হয়ে গেল। বা এটাও বলতে পারো যে নিউট্রাল আরএস ইজ মোর স্টেবল দেন চার্জ আরএস, এটা তো নিউট্রাল আরএস, এই দুটো চার্জ, তো আমি কি বলবো, নিউট্রাল আরএস ইজ মোর স্টেবল দেন চার্জ আরএস। এবারে এই দুটোর মধ্যে যদি দেখি প্লাস মাইনাস আসছে, রাইট? প্লাস মাইনাস মানে কি হয়, আনলাইক চার্জেস। আনলাইক চার্জেসকে ক্লোজ থাকা উচিত, তবেই কি হবে, বেশি স্টেবল হবে।
তবে ওদের রিলেশনশিপ আগে বাড়বে, রাইট? তো প্লাস মাইনাস সামনে থাকলে কি হবে? প্লাস মাইনাস সামনে থাকলে বেশি স্টেবল। তো 1 ইজ মোর স্টেবল দেন 2, মোর স্টেবল দেন 3। ওকে, সো ওকে, তো আমরা এখন কি দেখবো এখানে? সিম্পল, আমরা এখন প্লাস এম আর মাইনাস এম গ্রুপসগুলো জলদি দেখে নিই। ওকে, প্লাস এম আর মাইনাস এম গ্রুপস। তো যদি ধরো আমার কাছে একটা কম্পাউন্ড আছে OH, ওকে, বা একটা কাজ করি এভাবে করি, সুবিধা হবে তোমাদের। OH, তো তোমরা জানো যে ও এর কাছে কি আছে? লোন পেয়ার আছে। তো লোন পেয়ার পাই কনজুগেশন আছে, তোমরা সবাই জানো, রাইট? তো লোন পেয়ার পাই কনজুগেশন যেহেতু আছে এখানে, লোন পেয়ার পাই কনজুগেশন যেহেতু আছে, তো এখানে কি হবে? রেজোনেন্স হবে। তো এই কি করবে? দেখো রেজোনেন্স কিভাবে হয়, এইভাবে হয়, রাইট? তো ওভারঅল তুমি দেখো নেট ইলেকট্রন ফ্লো কোথায় হচ্ছে? নেট ইলেকট্রন ফ্লো নিচে হচ্ছে, রাইট? ট্রাই টু গেট মি। নেট ইলেকট্রন ফ্লো নিচে হচ্ছে, রাইট? এইভাবে যাচ্ছে ইলেকট্রনটা, এই ডোনেট করছে, এইভাবে যাচ্ছে। তো এই জন্য এটাকে আমরা বলবো প্লাস এম গ্রুপ। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে ফিনাইল গ্রুপের সাথে অ্যাটাচ, তো ওটাকে আমরা বলি প্লাস এম গ্রুপ। প্লাস আই যেরকম হতো প্লাস আই, ঠিক সেভাবে প্লাস এম, আর কোনো ডিফারেন্স নেই। ওকে, সিমিলারলি যদি আমার কাছে ধরো একটা কম্পাউন্ড আছে এইভাবে, ওকে, ধরো এখানে আছে আমার কাছে NO। ওকে, এর রেজোনেন্স কিভাবে করবে? দেখো এর রেজোনেন্স কিভাবে করতে হয় আমি ওটা বলে দিচ্ছি এখানে। ওকে, সো এর রেজোনেন্স কিভাবে করবো দেখো। তো বেসিক্যালি এটাকে আমরা NO2টাকে আমি একটু চেঞ্জ করে লিখছি। দেখো NO2টাকে আমি এইভাবে লিখতে পারি। দেখো এখানে কি লিখলাম? NO2, রাইট? NO2 স্ট্রাকচার এইভাবে হবে, রাইট? তো এইখান থেকে যদি দেখি, তো বেসিক্যালি এইখানে রেজোনেন্সটা কিভাবে হবে এটা আমাদেরকে চেক করতে হবে। তো দেখো পাই বন্ড, এখানে কি আছে? পাই বন্ড কনজুগেশন, বাট এখানে জানো রেজোনেন্স কেমন হবে জানো? এইভাবে হবে, এই গেল, এই গেল, বুঝলে? দেখলে এই রেজোনেটিং স্ট্রাকচার বানিয়ে দেবো। দেখো এই রেজোনেটিং স্ট্রাকচার কি হবে? দেখো এভাবে হলো, এটা 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 ডাবল বন্ড NO মাইনাস। এক মিনিট দাঁড়াও, এভাবে ইলেকট্রন এড়িয়ে গেল না, তো এটা কি হবে? প্লাস। ইজি, দেখলে? এইভাবে রেজোনেন্স হলো। এবারে কন্টিনিউয়াসলি রেজোনেন্স চলতে থাকবে। এটা এখানে যাবে, রাইট? তারপর এটা এখানে যাবে। এভাবে এটা কিন্তু হোমওয়ার্ক তোমাদের, মানে হোমওয়ার্ক বলতে হবে, ঠিক আছে? এটা বাড়িতে ট্রাই করবে, দিয়ে বলবে কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার হয়েছে। ওকে, তো এইভাবে রেজোনেন্স হচ্ছে। তো এইখানে নেট ইলেকট্রন ফ্লো কোথায় যাচ্ছে? উপরে। তো NO2 ইলেকট্রন উইথড্র করছে, তো আমি বলবো এটা মাইনাস এম গ্রুপ। কি বলবো? মাইনাস এম। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে মাইনাস এম, মাইনাস এম, এটা প্লাস এম। ওকে, আই হোপ ইউ অল গট ইট। এরপরে কি দেখো, এরপরে যদি আমি বলি আরো কিছু কম্পাউন্ডস নিয়ে নিচ্ছি। ধরো থার্ড আমি একটা কম্পাউন্ড নিলাম, থার্ড একটা কম্পাউন্ড নিলাম, এইটা রেজোনেটিং স্ট্রাকচার বানাও। আমি এখানে ফার্স্টটা হেল্প করবো, তারপরে তোমরা বানাবে। ওকে, তো দেখো এইটা রেজোনেটিং স্ট্রাকচার কি হবে? এইটাও উপরে যাবে। ওকে, আচ্ছা উপরে কেন যাচ্ছে? তোমরা তো এইভাবেও করতে পারতে। লাইক NO2 কেসটা যদি আমি নিই, এই যে এইভাবে ছিল না, NO2 এইভাবে ছিল, রাইট? এভাবে এখানে পাই বন্ড ছিল। তো এই কেসে আমরা কি করলাম? এটাকে উপরে নিয়ে গেলাম। বাট তোমরা তো এটাও বলতে পারতে স্যার কি এটা প্লাস এর মতো হতে পারতো, মানে এটা তো এখানেও যেতে পারতো, এদিকে চলে আসতো, বাট এটা রং। ওকে, এইভাবে রেজোনেন্স হবে না, কারণ ও হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। ও সবসময় চাইবে যে ওর দিকে ইলেকট্রনটা যাক। তো এই জন্য ও কি করবে? এইভাবে ইলেকট্রোনেগেটিভ, তো এটা এড়িয়ে গেল, ওটা এখানে চলে যাবে। ওকে, এমনিতেই নাইট্রোজেনও ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আর দুটো অক্সিজেনও আছে, তো এই জন্য উপরের দিকে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস হয়। ওকে, এই জন্য রেজোনেন্স হয়, আর এই জন্য আমরা বলি এটা মাইনাস এম গ্রুপ, নট প্লাস এম। আই হোপ কোনো ডাউট নেই। থার্ড কোয়েশ্চেন দেখে নিচ্ছি। থার্ড কোয়েশ্চেনে যদি দেখো তাহলে এখানে উপরে যাবে, রাইট? এই যে অক্সিজেন আছে না, তো এখানে কি হবে? উপরে যাবে। উপরে যাওয়ার পর কি আসবে বলো? এখানে এটা 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 ডাবল বন্ড
ও সরি সরি সরি, এখানে কি আসবে প্লাস, আর এখানে আসবে ডাবল বন্ড ও মাইনাস H তো আছে। ওকে, আই হোপ ইউ গট ইট। এইভাবে নেক্সট রেজাল্টিং স্ট্রাকচারস গুলো তোমরা বানিয়ে ফেলবে। কিভাবে হবে, এই যে এখানে যাবে, রাইট? ওকে, তো এখানেও কি আছে আমার কাছে, এটা মাইনাস এম গ্রুপ। আই হোপ ইউ অল আর গেটিং ইট। ওকে, আই হোপ ইউ অল আর গেটিং ইট। আরো কিছু কোয়েশ্চেন, যেমন আরো কিছু বলে দিচ্ছি, ধরো আমার কাছে আছে এখানে, ধরো এইভাবে এটা ফিনাইল রিং, এখানে একটা গ্রুপ আছে, রাইট? এই গ্রুপটা আমি বলে দিচ্ছি, গ্রুপটা। ওকে, যে প্লাসে মাইনাসে আমরা কন্ট্রিবিউট করব। তো গ্রুপ যদি আমি দেখি, তো ধরো এখানে আছে OH, OH নিলাম, ঠিক আছে, লিখে দিচ্ছি OH নিলাম, বা ধরো CH ডাবল বন্ড, এটা অলরেডি করেছি, NH2 NH3 প্লাস, তারপর CN, CNটা ইম্পর্টেন্ট। ওকে, তারপর আমি নিলাম ধরো O মাইনাস Cl F OAB। দেখো কিছু আমি লিখলাম, ওকে, এটা প্লাস এম না মাইনাস এম, তোমরা কি করবে, এখানে গ্রুপটা লাগাবে। ওকে, গ্রুপটা লাগিয়ে তোমরা বলবে যে প্লাস এম কি মাইনাস এম। ওকে, নিজেরা আমি তাও আনসারটা লিখে দিচ্ছি, ঘরে ট্রাই করবে। OH, OH আমরা অলরেডি দেখলাম প্লাস এম হয়, এটা দেখলাম কি মাইনাস এম। NH2 কি হয় প্লাস এম, আরে লোন পেয়ার আছে না, OH আর NH2 তো সেমই লাগবে, রাইট? এর কাছে লোন পেয়ার, এর কাছে লোন পেয়ার। এখানে নো রেজোনেন্স, তো প্লাস এমও হবে না মাইনাস এমও হবে না। রেজোনেন্স কেন হবে না, বুঝিয়েছিলাম, অক্টেট কমপ্লিট আছে, রেজোনেন্স করবে না, কনজুগেশন নেই এখানে। তোমরা বলবে পাইবন্ড প্লাস কনজুগেশন, না, এখানে অক্টেট কমপ্লিট, নাইট্রোজেন, নাইট্রোজেন ওনলি ক্যান ফর্ম ম্যাক্সিমাম 4টে বন্ড, 4টে বন্ড অলরেডি আছে, রেজোনেন্স হবে না। তো প্লাস এম মাইনাস এম কি, সিএন, 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 এটা স্টাইলিং বলা হয় অ্যাকচুয়ালি, না স্টাইলিং তো আলাদা, সরি। সিএন, সিএন থাকলে কি হবে, সিএন থাকলে কি হবে, দেখো এখানে দেখাচ্ছি। সিএন থাকলে ধরো এটা সিএন, ওকে, এন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তো এই জন্য উপরে যাবে নেট। ওকে, তো পাইবনটা উপরে গিয়ে এইভাবে যাবে, এইভাবে রেজোনেন্স হবে। তো মাইনাস এম, মাইনাস এম, এটা কি হবে প্লাস এম। আরে OH বলো ও মাইনাস বলো একই ব্যাপার, রাইট? সিএল যদি দেখো, সিএলও কি হবে প্লাস এম মাইনাস এম হবে, এটা একটা পরে বলছি। সিএল একটা ওএমই, ওএমই হচ্ছে প্লাস এম হয়, কেন বলে দিচ্ছি এখানে। দেখো ধরো আমার কাছে এমনি আছে ও, এখানে কি আছে এমনি, তো এর কাছে কি আছে লোন পে, অক্সিজেনের কাছে, তো এখানে লোন পে ইজিলি ডোনেট করে দেবে, রাইট? কিভাবে উপরে যাবে না, লোন পে পাই কনজুগেশন প্লাস COR মানে এস্টার, এস্টারটা এঁকে নেই, COOR, আরে অবভিয়াসলি মাইনাস এম হবে। দেখো অ্যালডিহাইড থাক, কিটোন থাক, এস্টার থাক, কার্বক্সিলিক অ্যাসিড থাক, একই ব্যাপার, কেন কি এখানে ডাবল বন্ডও আছে না। এইখানে OH থাকলে কার্বক্সিলিক অ্যাসিড, OR থাকলে এস্টার, R থাকলে কিটোন, আর H থাকলে অ্যালডিহাইড, একই ব্যাপার, সব কি হয় মাইনাস এম, দেখতে পাচ্ছ। ওকে, সব কি হয় মাইনাস এম। এবারে সিএল আর এফ, যদি আমি সিএল আর এফ এর কথা বলি, তো সিএল আর এফ কি হয় প্লাস এম হয়। ওকে, বেসিক্যালি প্লাস এম, ঠিক আছে, সিএল আর এফ কি হয় প্লাস এম হয় বেসিক্যালি দেখতে গেলে। ওকে, সো ডান। ওকে, ওকে গাইজ, দেখে নাও একবার, ট্রাই করে নাও পজ করে। ওকে, ওকে, লেটস কাম হিয়ার। ফার্স্ট কোয়েশ্চেন যদি দেখি, ফার্স্ট কোয়েশ্চেন, আচ্ছা এখানে আমরা কি করতে হবে, আমাদেরকে স্টেবিলিটি কম্পেয়ার করতে হবে। ওকে, স্টেবিলিটি কম্পেয়ার করতে হবে। ওকে, স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার নয়, এগুলো রেজোনেটিং স্ট্রাকচার লাগছে তোমাদেরকে। হ্যাঁ, কোথায় রেজোনেটিং স্ট্রাকচার, এগুলো হচ্ছে সিম্পল কম্পাউন্ডস, এগুলোতে কি করতে হবে, স্টেবিলিটি চেক করতে হবে। ফর এক্সাম্পল আমাকে যদি ফার্স্ট এটা আছে, রাইট, ফার্স্ট দেখো দুটো কম্পাউন্ড, বলো কোনটা বেশি স্টেবল, আমাকে বলো কোনটা বেশি স্টেবল। দেখো সবসময় মনে রাখবে একটা জিনিস,
স্টেবিলিটি যখন চেক করি না, সবার প্রথমে আমাদেরকে চেক করতে হয় অ্যারোম্যাটিসিটি, যেটা আমি একটু পরে পড়াবো। ওকে, এইভাবে চেক করবে, অ্যারোম্যাটিসিটি চেক করবে, তারপরে কি চেক করবে, রেজোনেন্স। অ্যারোম্যাটিসিটি চেক করলে তারপরে চেক করবে রেজোনেন্স, রেজোনেন্সের পরে হাইপার কনজুগেশন চেক করবে, তারপরে ইন্ডাকটিভ ইফেক্ট চেক করবে। ওকে, এইভাবে প্রসেসে যাবে। প্রথমেই যদি পেয়ে যাও অ্যারোম্যাটিক তাহলে ওটা স্টেবল, প্রথমেই যদি পেয়ে যাও রেজোনেন্স তাহলে ওটা স্টেবল, ইন্ডাকটিভ আর দেখছি না। গট ইট? তো এইখানে যদি দেখি দুটো কম্পাউন্ডে, আমি জানি যে এইখানে কি হচ্ছে, এখানে রেজোনেন্স হচ্ছে, এখানে কি হচ্ছে, রেজোনেন্স হচ্ছে, কনজুগেশন হচ্ছে পাই প্লাস, আর এইখানে কি হচ্ছে, ইন্ডাকটিভ ইফেক্ট। তো এই রুলটা যদি আমি দেখি, আমি কি করবো, সবার প্রথমে রেজোনেন্স দেখবো, তো রেজোনেন্স এটাতে হচ্ছে, তো এটা স্টেবল হয়ে গেল। বুঝলে? এইভাবে করতে হবে কোয়েশ্চেন্স গুলো, আর এটা প্রচুর ইম্পর্টেন্ট। রেজোনেন্স থাকলেই ওটা স্টেবল, এখানে তো কোনো রেজোনেন্স নেই, এখানে তো ইন্ডাকটিভ ইফেক্ট, আর রেজোনেন্স থাকলে মানে এটা বেশি স্টেবল। ওকে, গট ইট? ওকে, সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনে তুমি বলবে এখানেও রেজোনেন্স আছে, এখানেও রেজোনেন্স আছে, বাট এইখানে আমরা কি চেক করবো জানো, নাম্বার অফ আরএস। নাম্বার অফ আরএস, নাম্বার অফ আরএস যার বেশি সে বেশি স্টেবল। এইখানে যদি এর আরএস বানাও, কিভাবে বানাবে, এইভাবে, মনে আছে তো, এখানে প্লাস আসবে, আবার এইদিকে যাবে, আবার এইদিকে যাবে, এইভাবে ঘুরতে থাকবে। আই থিঙ্ক 4 বা 5 রেজোনেটিং স্ট্রাকচার হবে, বানিয়ে দেখে নেবে। আর এইটার কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার, ওনলি দুটো, মানে এইটার একটা হলো আর এইটার নেই, দুটো হবে। ওকে, to get my point what I'm trying to say, number of RS, number of RS এর উপরে ডিপেন্ড করে। ওকে, নাম্বার অফ RS যদি বেশি থাকে তাহলে তোমার স্টেবিলিটিও বেশি থাকবে। তো এটার আনসার কি হবে তাহলে, সেকেন্ড। ওকে, সেকেন্ড হবে তো। আচ্ছা, তারপরে দেখে নিচ্ছি থার্ড। থার্ডে কি আছে আমাদের, ফ্রি র্যাডিক্যাল আছে। ফ্রি র্যাডিক্যাল মানে, ফ্রি র্যাডিক্যাল মানে কি, ফ্রি র্যাডিক্যাল কিভাবে চেক করে, ফ্রি র্যাডিক্যাল রেজোনেন্স তো করিয়েছি, একই ব্যাপার। ফ্রি র্যাডিক্যাল মানে এই ইলেকট্রন বেসিক্যালি রেজোনেন্স দেখবো প্রথমে, রাইট? এই ফর্মুলাতে যদি যাই, প্রথমে রেজোনেন্স চেক করবো, এইখানে রেজোনেন্স হচ্ছে আর এখানে রেজোনেন্স হচ্ছে, এইটাতে রেজোনেন্স হচ্ছে না, তো এইটাকে আমি আলাদা করে দেবো, এইটা আমি এখন দেখছি না। ওকে, আমি এটা দেখছি না, আমি বাদ বাকি দুটো দেখছি, কারণ কি এটাতে রেজোনেন্স আছে, এই দুটোতে, এইটাতে বেশি রেজোনেটিভ স্ট্রাকচার হবে। তুই যখন রেজোনেটিভ স্ট্রাকচার বানাবে না, এইদিকে যাবে আবার এদিকে যাবে, কনজুগেশন বেশি আছে, এখানে কনজুগেশন কম, তো এটা স্টেবল হয়ে গেল, আর এটা সবচেয়ে লাস্ট হয়ে গেল। এটা তো রেজোনেন্সই নেই, এটা তো সবচেয়ে আনস্টেবল, এটাকে আমরা সরিয়ে ফেললাম, আমরা এই দুটোকে কম্পেয়ার করলাম কিভাবে, নাম্বার অফ আরএস, নাম্বার অফ আরএস, নাম্বার অফ আরএস। ফোর্থ কোয়েশ্চেন, ফোর্থ কোয়েশ্চেন যদি দেখো, ফোর্থ কোয়েশ্চেনে কি আছে, ফিনাইল রিং, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, अगेन এইটাতে রেজোনেন্স হচ্ছে, এইটাতে রেজোনেন্স হচ্ছে না, এটাতে রেজোনেন্স হচ্ছে না। আরে এটাতে কি করে রেজোনেন্স হবে, দেখো এই যে এইভাবে, এইভাবে আছে, রাইট? এইভাবে বলতে পারো পাই পাই কনজুগেশন আছে, এখানে রেজোনেন্স হয়, এটা তো রেজোনেন্স অ্যাকচুয়ালি বলবো না রেজোনেন্স হচ্ছে, ঠিক আছে, এটাতে, ঠিক আছে, এটা এই তোমরা যদি ভাবো না এইভাবে রেজোনেন্স হবে, এইভাবে রেজোনেন্স হবে না, এর একটা রিজন আছে। রিজন হচ্ছে কি বলে দিচ্ছি, রেজোনেন্স হওয়ার পর না কম্পাউন্ডটা এইভাবে হয়ে যাবে, এইভাবে কিছু अजीब सा। ওকে, এইভাবে দু জায়গায় পাই বন্ড থাকলে না স্ট্রেন বেড়ে যায়, কারণ তোমরা জানো যে এই কার্বনের হাইব্রিডেশন কি হয়ে যাবে, sp হয়ে যাবে না, sp যখন হয়ে যাবে না, sp মানে কি 180 ডিগ্রি, তো এই 180 ডিগ্রিতে থাকার চেষ্টা করবে, তো রিংটা ভেঙে যাবে, তো বেসিক্যালি রেজোনেন্স এখানে হবে না। বুঝলে আমি কি বললাম, আবার বলে দিচ্ছি, দেখো ধরো এটা এইভাবে আছে, ওকে, মাইনাস, আমি বলছি যে রেজোনেন্স এই পাই পাই কনজুগেশন আছে, এইখানেই রেজোনেন্স হবে, এইভাবে যেমন বলেছিলাম বেঞ্জিনে যেমন হয়, মাইনাসটা এইখানেই থাকবে, মাইনাস রেজোনেন্স করবে না। যদি মাইনাস রেজোনেন্স করে, আমি বলছি দেখো, যদি মাইনাস রেজোনেন্স করে তো এটা এখানে আসবে, এটা এখানে যাবে, তো বেসিক্যালি এখানে এরকম একটা পাই বন্ড চলে আসবে, দেখবে এই যে পাই বন্ড, মাইনাস, তো দেখো দুটো পাই বন্ড, এটা sp হয়ে যাচ্ছে, হাইব্রিডেশন নট পসিবল, অ্যাঙ্গেল স্ট্রেন প্রচুর চলে আসে, তো বেসিক্যালি রেজোনেন্স তো দুটোতেই হচ্ছে না, এইটাতে খালি হচ্ছে, তো এটা সবচেয়ে বেশি স্টেবল। এই দুটোর মধ্যে কোনটা স্টেবল, এই দুটোর মধ্যে কোনটা স্টেবল, তো এইটা আমি আবার যদি এঁকে ফেলি, এইভাবে আছে, পাই বন্ড আছে, রাইট? পাই বন্ডের উপরে নেগেটিভ চার্জ, পাই বন্ডের উপরে নেগেটিভ চার্জ কি হবে, পাই বন্ড মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে নেগেটিভ চার্জ মানে
স্টেবল। তো এইটা আর এইটার মধ্যে এইটাই স্টেবল হবে, তো 1 2 3 ভাবে হয়ে গেল। এইভাবে কম্পেয়ার করতে হয়। ওকে, এভাবে কি করতে হয়, কম্পেয়ার করতে হয়। এবার ফিফথ কোয়েশ্চেনটা ট্রাই করো, ফিফথ আর সিক্সথটা আমাকে এক্ষুনি ট্রাই করে তোমরা বলবে। ওকে, কোনটা হবে বলতে হবে তোমাদেরকে। ওকে, সো ফিফথ কোয়েশ্চেনটা বলে দিচ্ছি কি আছে, এক্স নাম্বার অফ আরএস, এটা বেশি সিম্পল, নাম্বার অফ আরএস বেশি। এই কোয়েশ্চেন আর এই কোয়েশ্চেনে কি তফাৎ ছিল, সেমই আছে, নাম্বার অফ আরএস। ওকে, সিক্সথ কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট আছে সিক্সথ, আর আমি বলবো 10th কোয়েশ্চেন না, হ্যাঁ 10th কোয়েশ্চেন, ঠিক আছে। তো সিক্সথ আর 10th একটু লাস্টে বলছি। ওকে, প্রথমে এটা বলে দিচ্ছি। ধরো 7th কোয়েশ্চেনে বলো কি হবে, এটাতে রেজোনেন্স আছে, এটাতে রেজোনেন্স আছে নেই, তো কোনটা স্টেবল হবে এটা, বুঝতে পারছো কি বললাম? আরে এখানে লোন পেয়ার আছে না, তো এখানে তো রেজোনেন্স হবে না, লোন পেয়ার আর প্লাস কনজুগেশন, রেজোনেন্স সবার আগে আছে, তারপরে ইন্ডাক্টিভ, তো এটা বেশি স্টেবল হয়ে গেল। এইট কোয়েশ্চেনে যদি দেখো, এখানে দেখতে পাচ্ছ এটা কি হচ্ছে আইডেন্টিক্যাল আরএস, এটা কি বানাবে আইডেন্টিক্যাল আরএস, এ সি ও এইচ, এটা দুবার আমি বানিয়েছি, রাইট, 2 টাইমস বানিয়েছিলাম। এটা আইডেন্টিক্যাল আরএস মানে এটা বেশি স্টেবল হয়ে যাবে। ওকে, তো মনে রাখবে আইডেন্টিক্যাল আরএস যদি হয় ওটা প্রচুর স্টেবল, ওটা ইট ডাজ নট ডিপেন্ড অন নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, তো এটা স্টেবল হয়ে যাবে, কারণ এটা নাম্বার অফ মানে আইডেন্টিক্যাল আরএস। ওকে, মানছি এটাতে অনেকগুলো আরএস হবে, লাইক 5-6টা হবে, এটাতে আরএস নাম্বার অফ আরএস বেশি এটার থেকে, বাট কোয়ালিটি ম্যাটার্স ওভার কোয়ান্টিটি। কি বললাম, কোয়ালিটি ম্যাটার্স ওভার কোয়ান্টিটি। এখানে না এর রেজোনেটিভ স্ট্রাকচার বানালে মজাই চলে আসবে, দুটোই সেম আসবে, দুটো সেম যদি আসে মানে আইডেন্টিক্যাল আরএস মানে বেশি স্টেবল। ওকে, নাইন্থ কোয়েশ্চেনে এখানে রেজোনেন্স হচ্ছে, এখানে রেজোনেন্স হচ্ছে না, এখানে রেজোনেন্স হচ্ছে না, তো সবচেয়ে বেশি স্টেবল তো 1 হয়ে গেল। এই দুটোর মধ্যে দেখতে হবে, এই দুটোর মধ্যে যদি দেখো তাহলে এইভাবে লিখছি, দেখো 1 2 3 ভাবে আমি এখানে রিঅ্যারেঞ্জ করবো। ওকে, তো সবার প্রথমে তো 1 চলে এলো, রেজোনেন্স আছে বলে, এখানে রেজোনেন্স নেই দুটোতে। এবার আমি কি করবো, রেজোনেন্স তো দুটোতে নেই, এবার আমি যাব ইন্ডাকটিভ ইফেক্টে, হাইপার কনজুগেশন এখনো পড়িনি। ইন্ডাকটিভ ইফেক্টে যদি দেখো, ইন্ডাকটিভ ইফেক্ট এখানে দুটোর মধ্যে কোনটা হবে, ও হচ্ছে মাইনাস আই, সবচেয়ে দূরে কোনটা এটা, তো 3 বেশি স্টেবল হয়ে যাবে, তারপরে 2, আরে দূরে আছে না, তো দূর থেকে ইলেকট্রন বেশি টানতে পারবে না, এই কাছে আছে, কাছ থেকে বেশি একে টানবে, বুঝতে পারছো, আনস্টেবল হয়ে যাবে কার্বোকেটাইনটা, এইভাবে এটা হয়ে গেল, রাইট। 10th কোয়েশ্চেনে কি আছে দেখো, 10th কোয়েশ্চেন যদি আমি বলি, এটা যখন রেজোনেন্স করবে না, বেসিক্যালি আমি বলছি দেখো, যদি আমি এটা রেজোনেন্স করি, এখানে ধরো ও মাইনাস আছে, এখানে যখন রেজোনেন্স হয় না, তো কি হয় জানো, এটা এখানে গেল, রাইট, তো কি আসবে, এটা আবার এখানে আসবে, তো দেখতে পারো রেজোনেন্স করার সময় থার্ড স্টেপে দেখছো মাইনাস চার্জটা কোথায় আসছে, প্যারা পজিশনে আসছে, দেখো ভালো করে, এই যে প্যারা পজিশনে মাইনাস চার্জ আসছে, তো প্যারা পজিশনে মাইনাস চার্জ আসছে মানে জানো, এই দুটোর যখন রেজোনেন্স হবে না, প্যারা পজিশনে মাইনাস চার্জ আসবে। এইবার বলো এটাকে যদি আমি রিড্র করি, তো বেসিক্যালি রেজোনেটিং স্ট্রাকচার যখন বানাবে, একটা টাইম আসবে যখন এইখানে মাইনাস চলে আসবে। ওকে, আর এখানে যদি দেখি এই যে মানে উপরে রিং আছে, ওকে আমি বেশি বানাচ্ছি না, এটা হলো ও, এখানে মাইনাস চলে আসবে। সিম্পল দেখতে পারো যে এইখানে কি হচ্ছে, এইখানে NO2টা মাইনাস চার্জটাকে স্টেবল করবে কি করে, রেজোনেন্স করে। NO2টা কি করছে, রেজোনেন্স করে এটাকে স্টেবল করছে, রাইট। আর OMe কি করে, OMe তো প্লাস আই, এ তো কিছু করতে পারবে না, এখানে রেজোনেন্স হবে না, কনজুগেশন নেই, লোন পেয়ার মাইনাস কোনো কনজুগেশন হয় না, তো এখানে রেজোনেন্স হচ্ছে না, তো রেজোনেন্স যদি হচ্ছে না, আমি কি দেখবো, ইন্ডাকটিভ ইফেক্টে OMeটা কি হয়, OMe মাইনাস আই গ্রুপ হয়, বাট এখানে রেজোনেন্স দিয়ে স্টেবল করছে, রাইট, আর এখানে মাইনাস আই দিয়ে স্টেবল করছে, এখানে রেজোনেন্স দিয়ে স্টেবল করছে,
আর এখানে মাইনাস আই দিয়ে স্টেবল করছে, তো কোনটা বেশি স্টেবল হবে? রেজোনেন্স দিয়ে যেটা স্টেবল হচ্ছে ওটা বেশি স্টেবল হবে, তো এটা হয়ে যাবে आंसर। ওকে, আই হোপ ইউ গট ইট। ওকে, আর আর কোনো কোয়েশ্চেন্স বাকি? আই থিঙ্ক এটা বাকি রয়ে গেছে, 6th কোয়েশ্চেনটা বাকি রয়ে গেছে। 6th কোয়েশ্চেনটা দেখে নিই। 6th কোয়েশ্চেনে প্যারা পজিশনে মাইনাস আসবে। ওকে, আচ্ছা আমি যখন এইটার যখন আরএস বানাচ্ছিলাম, এই যে এই কম্পাউন্ডে যখন আরএস বানাচ্ছিলাম তখন এইখানে কি মাইনাস চার্জ এসেছিল? এখানে আসেনি, মাইনাস চার্জ প্যারা আর অর্থতেই এসেছিল। তুমি ভালো করে দেখবে ভিডিওটা মানে রিভাইন্ড করে, তো দেখবে এই পজিশনে আর এই পজিশনে মাইনাস চার্জ এসেছিল, অর্থ আর প্যারা পজিশনে মাইনাস চার্জ এসেছিল, মেটাতে আসেনি। তো এবার কোশ্চেনটা করে দেখা, এই কোশ্চেনটা ভালো আছে, রাইট? এবার যদি কোশ্চেনটা দেখি, 6th কোশ্চেনটা, তো আমি দেখছি যে দেখ রেজোনেন্স তো চারটেতেই হচ্ছে, রাইট? দেখো রেজোনেন্স চারটেতেই হচ্ছে, বাট NO2 গ্রুপ এখানে NO2 গ্রুপ, এখানে NO2 গ্রুপ। আচ্ছা, অর্থ আর প্যারাকে আমি ধরবো, এটা আর এটা। মাইনাস চার্জকে এই দুজন স্টেবল করছে, বাট এবারে দুজনই স্টেবল করছে, রাইট? রেজোনেন্স হয়ে গেল। এবার আমরা কি দেখবো? ইন্ডাকটিভ ইফেক্ট কি ডিপেন্ড করে? পজিশন অফ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তো এ ও মাইনাসের সামনে আছে, তো এ বেশি ভালো করে স্টেবল করবে ও মাইনাসকে। NO2 কি আছে? ও মাইনাসের সামনে আছে, তো মাইনাস আই দিলে এটা বেশি স্টেবল হবে। তো আমি কি বলবো? 3 ইজ মোর স্টেবল দ্যান 1 বাই ইন্ডাকটিভ ইফেক্ট। কেন কি রেজোনেন্স ইফেক্ট তো দুজনই স্টেবল করছে রেজোনেন্স দিয়ে, তো রেজোনেন্স তো ব্যালেন্স হয়ে গেল। রেজোনেন্স থেকে আমি ডিটারমাইন করতে পারবো না কোনটা স্টেবল আর কোনটা আনস্টেবল, তো এই জন্য আমি কি করলাম? জাম্প করে ইন্ডাকটিভ ইফেক্টে গেলাম। ইন্ডাকটিভ ইফেক্টে যখন গেলাম আমি পেলাম কি না? পজিশন অফ গ্রুপ ডিপেন্ড করে, এখানেই ডিফারেন্স ক্রিয়েট হয়, এখানেই আমি কম্পেয়ার করতে পারবো। 3 greater than 1 হলো। এবার আসা এটা অবভিয়াসলি মেটাতে মাইনাস আই যায়, এখানে তো মাইনাস আই শো হচ্ছে না, আর এখানে তো কিছুই শো হচ্ছে না। আরে রেজোনেন্স তো দুটোতেই হচ্ছে, ঠিক আছে, ডাউনওয়ার্ড ডাইরেকশনে, মানে প্লাস এর, বাট এখানে মাইনাস আই আছে, তো আমি কি লিখবো? 2 তারপরে 4, 3 1 2 4। ওকে, 3 1 2 4 is the answer. Yes, 3 1 2 4 is the answer. চেক করে নিয়েছি। ওকে, অ্যারোমেটিসিটি একটা অনেক ইজি টপিক। ওকে, এর কোয়েশ্চেন্সও অনেক ইজি হয়, মানে তুমি ইজিলি বলতে পারবে যে এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক বা নন অ্যারোমেটিক কি অ্যান্টি অ্যারোমেটিক। ওকে, তিনটের মধ্যে ডিফারেন্স হয়, রাইট? অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক আর কি বললাম, অ্যান্টি অ্যারোমেটিক। ওকে, তারপর স্টেবিলিটিও চেক করবো। জিওসি মানে স্টেবিলিটি চেক করা, সিম্পল। আর WBJতে অনেক ইজি কোয়েশ্চেন, মানে আমি যে টাইপের কোয়েশ্চেন্স করাচ্ছি ওগুলো WBJ থেকে একটু উপরের লেভেলে, এক লেভেল উপরে, ঠিক আছে। আর এক দুটো কোয়েশ্চেন যেটা দেখালাম মেটা পজিশনে মাইনাস যখন আসে, ওইগুলো যেই মেন লেভেলের বলতে পারো, ঠিক আছে। বাট স্টিল করে রাখা ভালো, ঠিক আছে, কারণ কি WBJতে মাঝে মাঝে অনেক ভালো কোয়েশ্চেন দিয়ে দেয়। সেকশন ওই যে লাস্টের যে দুটো সেকশন হয় না, ইন্টিজার টাইপ, ওইখানে ভালো ভালো কোয়েশ্চেন দিয়ে দেয় মাঝে মাঝে। ওকে, আর ওখানে যেই মেন লেভেলের কোয়েশ্চেনই আসে। সো ইফ ইউ ওয়ান্ট টু স্কোর ফুল ইন অর্গানিক, দেন ওয়াই নট ডু দিস কোয়েশ্চেন্স অলসো, রাইট? যেগুলো আমি করাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম অ্যারোমেটিসিটি শুরু করছি। অ্যারোমেটিসিটি কি হয় দেখো, একটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড, কাকে বলে ওটা দেখে নিচ্ছি, আর একটা হয় অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক আছে। সিম্পল, অ্যারোমেটিক কাকে বলে আর অ্যান্টি অ্যারোমেটিক কাকে বলে, কিছু পয়েন্টস আমি লিখছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড হতে গেলে ফার্স্ট পয়েন্ট কি হতে হবে? ফার্স্ট পয়েন্ট হতে হবে যে একটা লুপ থাকা দরকার। ওকে, অ্যারোমেটিক হতে গেলে একটা লুপ থাকা দরকার। ওয়ান লুপ ইজ মাস্ট। ওকে, লুপ তো থাকা দরকার, এটা মাস্ট। ওকে, লুপ ইজ মাস্ট। সেকেন্ড, লুপ ইজ মাস্ট, লুপ থাকা দরকার। সেকেন্ড হচ্ছে পুরো যে লুপটা আছে না, ওই লুপটাতে কমপ্লিট রেজোনেন্স থাকা দরকার। ওকে, কমপ্লিট রেজোনেন্স ইন দ্য লুপ, কমপ্লিট রেজোনেন্স থাকা দরকার। থার্ড পয়েন্ট কি লিখবো আমি? থার্ড পয়েন্ট লিখবো প্রত্যেকটা কার্বন অ্যাটম ওই লুপের মধ্যে প্লেনার হওয়া উচিত, ঠিক আছে?
প্লেনার, এটা একটা ইম্পর্টেন্ট রুল, যখন পাকারিং পড়াবো তখন বলছি। ওকে, প্লেনার থাকা দরকার, মানে মানে প্রত্যেকটা কার্বন অ্যাটম sp2 থাকা দরকার। আর একটা হাকেলস রুল হয় 4n + 2 পাই ইলেকট্রনস থাকা দরকার। কি বললাম? 4n + 2 পাই ইলেকট্রনস থাকা দরকার, এটাকে আমরা বলি হাকেল রুল। সিম্পল চারটে কন্ডিশন যদি ফলো করে তাহলে কম্পাউন্ড কি হয়ে যাবে? অ্যারোমেটিক হয়ে যাবে। চারটে কন্ডিশন যদি ফলো করে তাহলে কম্পাউন্ড অ্যারোমেটিক হয়ে যাবে। চারটে কন্ডিশন যদি ফলো করে তাহলে কম্পাউন্ড অ্যারোমেটিক হয়ে যাবে। ফার্স্ট কি? লুপ ইজ মাস্ট, তারপর কি আছে? কমপ্লিট রেজোনেন্স ইন দ্য লুপ, তারপর কি আছে? লিখেছি না, তারপর কি আছে? প্লেনার sp2, তারপরে আছে 4n + 2 পাই ইলেকট্রনস, হাকেল রুল। অ্যান্টি অ্যারোমেটিক, লেটস সি। অ্যান্টি অ্যারোমেটিক যদি আমি বলি, লেটস চেঞ্জ দ্য পেন। ওকে, অ্যান্টি অ্যারোমেটিক যদি বলি, তো এখানে লুপ ইজ মাস্ট। ওকে, লুপ তো থাকা দরকার, লুপ ইজ মাস্ট। ওকে, সেকেন্ড যদি আমি বলি তাহলে এখানে কি লিখবো? সেকেন্ডে কমপ্লিট রেজোনেন্স থাকা দরকার এটাতে। ঠিক আছে, তোমরা বলবে ভাই অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক ডিফারেন্স কি? তো না, কি অনেক ডিফারেন্স আছে। কমপ্লিট রেজোনেন্স থাকা দরকার। থার্ড, প্লেনারও থাকা দরকার, প্লেনার sp2। ফোর্থ হচ্ছে ডিফারেন্স ক্রিয়েট করে, 4n পাই ইলেকট্রনস থাকা দরকার। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার হয়ে গেছে, রাইট? অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক কাকে বলে? ওকে, সো কিছু এক্সাম্পলস দেখে নিচ্ছি। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, বেনজিন। বেনজিন অ্যারোমেটিক কি না? অ্যারোমেটিক। কেন? সবার প্রথমে কি দেখবো? লুপ। লুপ আছে, লুপ আছে। সেকেন্ড পয়েন্ট, কমপ্লিট রেজোনেন্স আছে লুপের, কমপ্লিট রেজোনেন্স আছে। থার্ড পয়েন্ট, প্লেনার আছে, প্রত্যেকটা কার্বন অ্যাটম sp2 প্লেনার। আর হাকেলস রুল ফলো করছে, 1 2 3 4 5 6 6 পাই ইলেকট্রন, মানে 4n + 2 পাই তো ফলো করছে না। n = 1, n = 1 যদি রাখো তাহলে ফলো হয়ে যাচ্ছে, 6 পাই ইলেকট্রন হয়ে যাবে। তো এই জন্য হেন্স ইট ইজ অ্যারোমেটিক। গট ইট? হেন্স ইট ইজ অ্যারোমেটিক। ওকে, সো এটা হয়ে গেল। আচ্ছা, আরেকটা কম্পাউন্ড যদি আমি নিই, ধরো এটা নিলাম, এটা। ঠিক আছে, এই কম্পাউন্ডে বলো ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করছে? দুটোতে দেখো না, লুপ ইজ মাস্ট, ইয়েস। কমপ্লিট রেজোনেন্স আছে, ইয়েস। প্লেনার আছে, আরে প্রত্যেকটা কার্বন অ্যাটম sp2, ইয়েস। ফোর্থ, কত পাই ইলেকট্রন আছে? 4 পাই ইলেকট্রন। 4 পাই ইলেকট্রন মানে n = 1, এটা মানে অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে, রাইট? 4 পাই ইলেকট্রন মানে এটা কি হয়ে যাচ্ছে? অ্যান্টি অ্যারোমেটিক। এইভাবে আমরা অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক ডিফাইন করি। এবারে কিছু এক্সাম্পলস নিই। ওকে গাইস, এখানে তোমাদেরকে বলতে হবে যে কম্পাউন্ডটা অ্যারোমেটিক কি অ্যান্টি অ্যারোমেটিক কি নন অ্যারোমেটিক। তো আমি এর একটু আগে বললাম যে অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক কিভাবে পেহচানতে হয়, রাইট? কিন্তু এটা বলিনি নন অ্যারোমেটিক কাকে বলে। তো নন অ্যারোমেটিক কাকে বলে? যে কম্পাউন্ড অ্যারোমেটিকও নয় আর নন অ্যারোমেটিকও নয়, ওইটা কি হয়ে যাবে? যে কম্পাউন্ড অ্যারোমেটিকও নয় আর নন অ্যারোমেটিকও নয়, ওই কম্পাউন্ডটা কি হয়ে যাবে? ওই কম্পাউন্ডটা নন অ্যারোমেটিক হয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন, আচ্ছা এটাকে কি বলে? এটা কি বলে? ফিউরান বলে, ফিউরান। ঠিক আছে, এটা কি বলে? ফিউরান। লিখে দিচ্ছি, এটাকে বলা হয় ফিউরান। এটা কি অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক দেখে নিচ্ছি। আচ্ছা, কথা বলো, লুপ আছে, লুপ আছে। সেকেন্ড, কমপ্লিট রেজোনেন্স, হ্যাঁ অক্সিজেন আছে, লোন পেয়ার আছে, তো এখানে কমপ্লিট রেজোনেন্স হচ্ছে। কঠিন? আরে কমপ্লিট রেজোনেটিং স্ট্রাকচার বানিয়ে দেখে নাও না, যদি বিশ্বাস হচ্ছে না। কমপ্লিট রেজোনেন্স হচ্ছে। ওকে, আর কি ছিল আমাদের পয়েন্টস? লুপ হলো, তারপরে কি হলো? কমপ্লিট রেজোনেন্স, তারপরে বলা হচ্ছে যে sp2 আছে কিনা, প্লেনার আছে কিনা। প্লেনার আছে, সব sp2 হাইব্রিডাইজ, ভালো করে দেখে নাও। ওকে, sp2 হাইব্রিডাইজ সব হয়ে গেল, অক্সাইডটা sp2 হয়। আচ্ছা, আর কি বাকি রইল? প্লেনারও হয়ে গেল।
ফোর্থ কি ছিল 4n প্লাস 2 পাই ইলেকট্রন থাকা উচিত। তো এখানে কতগুলো ইলেকট্রন 1 2 3 4 5 6 n ইকুয়াল টু 1 রাখলে 6 চলে আসছে, রাইট? তো হাকালস রুল ফলো হচ্ছে, তো এটা কি হয়ে যাবে? অ্যারোমেটিক। সিম্পল। সেকেন্ড কম্পাউন্ড লুপ, আরে লুপ আর বলছি না, লুপ তো সবই আছে, লুপ ওকে, লুপ ছেড়ে দাও। প্লেনারও সবই প্লেনার আছে, ওকে। আর কমপ্লিট রেজোনেন্সটা দেখতে হবে। এখানে কমপ্লিট রেজোনেন্স আছে, হ্যাঁ সালফারের কাছে লোন পেয়ার আছে, কমপ্লিট রেজোনেন্স আছে। হাকালস রুল ফলো করছে 6 পাই ইলেকট্রন, হাকালস রুল ফলো করছে অ্যারোমেটিক। এখানে দেখে নিচ্ছি আবার লুপ আছে, সব আছে, কমপ্লিট রেজোনেন্স আছে, এই দেখতে হবে। নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, এখানে কমপ্লিট রেজোনেন্স, তো এটা কি হয়ে যাবে? অ্যারোমেটিক। 6 পাই ইলেকট্রন দেখে নাও। আচ্ছা, এটাকে বলা হয় থায়োফিন। হ্যাঁ, থায়োফিন। ওকে, নেমস অত ইম্পর্টেন্ট না, জি অ্যাডভান্সে জিজ্ঞেস করে, বাট ডব্লিউপিজি তে জিজ্ঞেস করে। এটাকে বলা হয় পাইরন, ওকে। আচ্ছা, এটা অনেক ইন্টারেস্টিং কম্পাউন্ড। এটা অ্যারোমেটিক কিনা দেখো, লুপ আছে, কমপ্লিট রেজোনেন্স আছে, কমপ্লিট রেজোনেন্স আছে, দেখো কনজুগেশন আছে, প্লাস তারপরে পাই, মানে পাই প্লাস কনজুগেশন আছে, রাইট? রেজোনেন্স সবেতেই রেজোনেন্স হচ্ছে। তো আর কি বাকি রইল? রেজোনেন্স আছে, কতগুলো পাই ইলেকট্রন? 2 পাই ইলেকট্রন। আচ্ছা, 4n প্লাস 2, এটা বলেছিল অ্যারোমেটিক হওয়ার জন্য এটা মাস্ট কন্ডিশন। তো n কে যদি 0 রেখে নাও, 0 হয়ে গেলে 2 পাই ইলেকট্রন আসছে, মানে এটা কি হয়ে যাবে? অ্যারোমেটিক। ঠিক আছে, এক্সট্রা নলেজের জন্য বলে দিচ্ছি, ওকে, যে এটাকে কোয়াসি অ্যারোমেটিকও বলা হয়, ঠিক আছে, কোয়াসি অ্যারোমেটিকও বলা হয়। আর এটা প্রচুর স্টেবল, অনেক স্টেবল, ওকে। এটা কি হবে? লুপ আছে বাট কমপ্লিট রেজোনেন্স নেই, পুরো লুপে রেজোনেন্স আছে নেই, এটা নন অ্যারোমেটিক। ওকে, সিক্সথ কোশ্চেনে রেজোনেন্স এইখানেই হচ্ছে রেজোনেন্স। এই এনটা কিন্তু লোকালাইজড, মানে এন এর যে লোন পেয়ার এগুলো কি লোকালাইজড মানে ওইখানেই আছে। এই লোন পেয়ার গুলো পার্টিসিপেট করছে না রেজোনেন্সে, লোন পেয়ার ইজ নট পার্টিসিপেটিং ইন রেজোনেন্স। তাহলে আমি পাই ইলেকট্রন কোনটা কোনটা গুনবো? 1 2 3 4 5 6 পাই ইলেকট্রন, ওকে। এই লোন পেয়ার গুলোকে গিনবো না, তো এখানে কি আসবে? 6 পাই ইলেকট্রন মানে 4n, সরি অ্যারোমেটিক, রাইট? এগুলো কিন্তু লোকালাইজ, বেসিক স্ট্রেংথ যখন পড়াবো তখন এগুলো কাজে আসবে। 7th কোশ্চেন, এটা কি হয়ে যাবে? কমপ্লিট রেজোনেন্স আছে লুপে নেই, তো নন অ্যারোমেটিক। এইটাতে দেখো, এটা কি হয়ে যাবে? অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে, কেন কি এখানে এটা লোকালাইজড, এটা পার্টিসিপেট করবে না রেজোনেন্সে, ওকে, এটা পার্টিসিপেট করবে না। এই 4 পাই ইলেকট্রন, যে 4 পাই ইলেকট্রন ওইটাই পার্টিসিপেট করবে, তো এই জন্য অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। 4 পাই ইলেকট্রন মানে কি 4n ইলেকট্রন, তো অ্যান্টি অ্যারোমেটিক। 9th কোশ্চেন, এটা কি হয়ে যাবে? দেখো 4 পাই ইলেকট্রন, কমপ্লিট রেজোনেন্স সব আছে, ওকে, কমপ্লিট রেজোনেন্স আছে, লুপ আছে, প্লেনার আছে, লাস্ট কি আছে? হাকালস রুল ফলো করছে না। এখানে 4 পাই ইলেকট্রন আছে, এটা মাইনাস, তো এটা প্লাস, তো 4 পাই ইলেকট্রন হলে কি হয়ে যাবে? অ্যান্টি অ্যারোমেটিক। 10th কোশ্চেন আর 11th কোশ্চেন, এই দুটো ইম্পর্টেন্ট আছে। 10th কোশ্চেনে কি আছে? বোরন। ইনঅর্গানিক কেমিস্ট্রি যদি পড়ে থাকো, এতটুকু তো জানোই মনে হয় যে বোরন কি হয়। বোরনের কাছে একটা ভেকেন্ট পি অরবিটাল থাকে, তো বোরনের কাছে ভেকেন্ট পি অরবিটাল মানে লিঙ্ক করতে পারছো? আমি একটু আগে একটা জিনিস পড়িয়েছিলাম যখন আমি ইন্টারমিডিয়েটস পড়াই, যে কার্বোক্যাটাইন যেটা হয়, কার্বোক্যাটাইন কি হয়? কার্বোক্যাটাইনে ভেকেন্ট পি অরবিটাল থাকে, রাইট? তো কার্বনে যদি ভেকেন্ট পি অরবিটাল থাকে, মাই ফ্রেন্ড, কার্বনে যদি ভেকেন্ট পি অরবিটাল থাকে, যে আমরা বলি যে কনজুগেশন আছে পাই ভেকেন্ট পি, রাইট? তো এইখানে দেখো পাই ভেকেন্ট পি কনজুগেশন আছে, কি বললাম? বোরনের কাছে ভেকেন্ট পি অরবিটাল আছে, তো পাই ভেকেন্ট পি কনজুগেশন আছে, মানে রেজোনেন্স হবে। আচ্ছা, কিন্তু কতগুলো পাই ইলেকট্রনস আছে? অনলি 4, মানে যেখানে বোরন দেখতে পাবে, ট্রিক বলে দিচ্ছি, বোরন দেখতে পেলে বোরনকে প্লাসের সাথে রিপ্লেস করে দেবে। কিসের সাথে রিপ্লেস করবে? প্লাস, ওকে। তো বোরন আছে, এখানে বোরন না ভেবে তুমি প্লাস চার্জ পাবো, তাহলে এই দুটো সেম অ্যাকচুয়ালি, ওকে, এই দুটো সেম। 9 আর 10 সেম বলতে গেলে, অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে, ওকে। 4 পাই ইলেকট্রন আছে না। 11th কোশ্চেন, এইটাকে বলা হয় ট্রপিলিয়াম ক্যাটায়ন, ওকে, জাস্ট নলেজের জন্য বলে দিলাম, ট্রপিলিয়াম ক্যাটায়ন।
ট্রপিলিয়াম ক্যাটায়ন যাই হোক লুপ আছে, প্লেনার আছে, কমপ্লিট রেজোনেন্স আছে, সব আছে, বাট হাকেলস রুল ফলো করছে কি 1 2 3 4 5 6, ইয়েস হাকেলস রুল ফলো করছে, এটা হচ্ছে অ্যারোমেটিক। 6 pi ইলেকট্রন না। ডান। হ্যালো গাইস, আমার কাছে 3টে কোয়েশ্চেন্স আছে কিছু, ওকে? 3টে কোয়েশ্চেন্স আছে, এই 3টে কোয়েশ্চেন্স ডব্লিউবিজিতে একটা পিওয়াইকিউ এসেছিল, ওকে? এরকমই সেম এরকমই এসেছিল, ওকে? এরকম টাইপের। তো এখানে আমি বলেছিলাম কিভাবে করতে হবে। AlCl3 একটা লুইস অ্যাসিড, তো বেসিক্যালি কি হয়, এই কি করে সিএলটাকে কেড়ে নেয়। সিমিলারলি এখান থেকে সিএলটাকে কেড়ে নেবে, আর AgNO3 কি করবে, সিএলটাকে কেড়ে নিয়ে AgCl PPT বানিয়ে ফেলবে। তো বেসিক্যালি এটা অনেক ইজি হয়, ঠিক আছে? সিএলটা ধরো নিয়ে নিল, ঠিক আছে? AlCl3 সিএলটা নিয়ে নিল, তো AlCl4 প্লাস বানিয়ে ফেলবে। পরে যখন রিয়াকশন পড়াবো তখন এগুলো ডিটেলে পড়বো। আপাতত এটা কি আসবে, এখানে সিএল চলে গেল না প্লাস, আরে সিএলটা চলে গেল না, ইলেকট্রন প্লাস হলো, এখানে কি আসবে প্লাস, এখানে কি আসবে প্লাস, ঠিক আছে? এবারে দেখো 3টের মধ্যে একটা জিনিস আছে যে এই রিঅ্যাকশনটা ফরওয়ার্ড যাবে না ব্যাকওয়ার্ড। দেখো আমার রিঅ্যাকটেন্ট কি আছে, রিঅ্যাকটেন্ট এখানে নন অ্যারোমেটিক আছে, কমপ্লিট রেজোনেন্স নেই না লুপে, নন অ্যারোমেটিক। নন অ্যারোমেটিক থেকে আমি কি পাচ্ছি, অ্যারোমেটিক। নন অ্যারোমেটিক থেকে আমি অ্যারোমেটিক পাচ্ছি, তো এটা কি হয়ে যাবে, ফেভারেবল। ফেভারেবল মানে রিঅ্যাকশন ফরওয়ার্ড যাবে। সেকেন্ড কোশ্চেনে যদি দেখি, সেকেন্ড কোশ্চেনে আমি কি পাচ্ছি, এটা অ্যান্টি অ্যারোমেটিক, রাইট? ভালো করে দেখো 4 পাই ইলেকট্রন, আর এটা কি নন অ্যারোমেটিক। তো নন অ্যারোমেটিক থেকে অ্যান্টি অ্যারোমেটিক। আচ্ছা একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলেছি যে অ্যারোমেটিক স্পিসি ইজ মোর স্টেবল দ্যান নন অ্যারোমেটিক, এন্ড নন অ্যারোমেটিক ইজ মোর স্টেবল দ্যান অ্যান্টি অ্যারোমেটিক, ওকে? মানে যে অ্যান্টি অ্যারোমেটিক স্পিসিস হয় না, ওইগুলো নন অ্যারোমেটিকের থেকেও আনস্টেবল হয়, মানে সবচেয়ে আনস্টেবল অ্যান্টি অ্যারোমেটিক হয়, ওকে? আর সবচেয়ে বেশি স্টেবল অ্যারোমেটিক। অ্যারোমেটিক, তারপর নন অ্যারোমেটিক, তারপর অ্যান্টি অ্যারোমেটিক। নন অ্যারোমেটিক থেকে অ্যান্টি অ্যারোমেটিক যাচ্ছে, মানে একটা স্টেবল কম্পাউন্ড থেকে আনস্টেবল কম্পাউন্ড হচ্ছে, নট ফেভারেবল। এটা বলো, এটা নন অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক, ফেভারেবল, ওকে? এইভাবে কোয়েশ্চেন্স আছে, ইজি আছে। সাম এক্সট্রা পয়েন্টস অন অ্যারোমেটিক দেখে নিচ্ছ, যেমন একটা কম্পাউন্ড, মানে প্রত্যেকটা টিচারই পড়ায় অ্যাকচুয়ালি, যখন অ্যারোমেটিক পড়ায় তখন এটা পড়ানো হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? যে খুব ফেমাস কম্পাউন্ড এটা, রাইট? ঠিক আছে, এটাকে বলা হয় সাইক্লো অক্টা টেট্রাইন। কি বলা হয়, সাইক্লো অক্টা টেট্রাইন। এটার মধ্যে খাসিয়ত কি জানো? দেখো কমপ্লিট রেজোনেন্স আছে, লুপ আছে, কমপ্লিট রেজোনেন্স আছে, প্লেনার আছে, সবই আছে। এবার আমি যখন হাকেলস রুল ফলো করতে হবে, তখন আমি দেখলাম যে 2 2 4 5 6 7 8 পাই ইলেকট্রনস আছে এখানে। কি আছে, 8 পাই ইলেকট্রনস। 8 পাই ইলেকট্রনস মানে কি, অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক আছে? ভালো করে বোঝো, অ্যান্টি অ্যারোমেটিক। বাট আমি কি বলেছিলাম যে অ্যারোমেটিক ইজ স্টেবল দেন নন অ্যারোমেটিক দেন অ্যান্টি অ্যারোমেটিক। তো এই কম্পাউন্ডটা কি করবে, এই কম্পাউন্ডটা কি করবে, এ বলবে যে দেখো আমার রিং তো এমনিতেই বড়, তো আমি কি করব, আমি পাকারিং করব। পাকারিং, পাকারিং মানে, পাকারিং মানে রিং গোজ আউট অফ প্লেন, রিং গোজ আউট অফ প্লেন, ঠিক আছে? রিং কি করে, আউট অফ প্লেন চলে যায়, দিয়ে একটা এইভাবে একটা বাথটাব শেপ নিয়ে নেয়, ওকে? সবাই জানো এটা, ঠিক আছে? খাস কিছু নেই। এবার যখন বাথটাব শেপ নেবে না, যখন বাথটাব শেপটা নেবে, তখন তোমরা দেখবে, দেখো এই কম্পাউন্ডটা বাথটাব শেপ নিয়ে নিল। এবারে এই শেপে এখানে রেজোনেন্স হবে, রেজোনেন্স নট পসিবল, রেজোনেন্স নট পসিবল। কারণ রেজোনেন্সের জন্য একটা কন্ডিশন ছিল যে কম্পাউন্ডকে প্লেনার হতে হবে, রাইট? এখানে রেজোনেন্স পসিবল নয়, ঠিক আছে? তো বেসিক্যালি এটা কি, নন অ্যারোমেটিক। তো একটা কম্পাউন্ড যে অ্যান্টি অ্যারোমেটিক ছিল, অ্যান্টি অ্যারোমেটিক থেকে নন অ্যারোমেটিক যাচ্ছে, অ্যান্টি অ্যারোমেটিক থেকে নন অ্যারোমেটিক যাচ্ছে, তো এটা তো ফরওয়ার্ড যাবে না রিঅ্যাকশন। তো এই জন্য আমরা বলবো যে সাইক্লো অক্টা টেট্রাইন একটা নন অ্যারোমেটিক কম্পাউন্ড, নাকি অ্যান্টি অ্যারোমেটিক। তো রিং গোজ আউট অফ প্লেন টু অ্যাভয়েড অ্যান্টি অ্যারোমেটিসিটি,
টু অ্যাভয়েড অ্যান্টি অ্যারোমেটিসিটি। অ্যান্টি অ্যারোমেটিসিটি অ্যাভয়েড করার জন্য আর এইটা কি করে আউট অফ প্লেন চলে যায়, কি করে আউট অফ প্লেন চলে যায়। তো এটা তো জানা উচিত। আরো কিছু আছে, যেমন ধরো আমার কাছে একটা কম্পাউন্ড আছে এইভাবে, ঠিক আছে, এইভাবে একটা কম্পাউন্ড আছে, আর এটা আছে আমার কাছে এইভাবে কিছু, ওকে। এবারে তোমাকে বলতে হবে কম্পাউন্ডটা অ্যারোমেটিক কি, অ্যান্টি অ্যারোমেটিক কি, নন অ্যারোমেটিক। তো বেসিক্যালি তুমি দেখতে পারো যে এইখানে এটাকে কিভাবে সলভ করতে হয়। দেখো এইখানে কি হবে, এটা পোলারাইজ করে দাও। পোলারাইজ করলে কি আসবে আমার কাছে, এখানে এলো প্লাস আর এইখানে এলো মাইনাস, রাইট। এইভাবে এই পাইবনটাকে ভেঙে প্লাস মাইনাস দিয়ে দাও। এবার তুমি বলো এটা কি অ্যারোমেটিক, শুধু খালি এই কার্বন, খালি এই সাইকেলটা দেখো, খালি এই সাইকেলটা দেখো, ওকে, মানে খালি এই কম্পাউন্ডটা দেখো। এই কম্পাউন্ডটা যদি দেখো তাহলে এটা কি অ্যারোমেটিক, এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক। 1 2 3 4 5 6 1 2 2 পাই ইলেকট্রন, এখানে 6 পাই ইলেকট্রন, দুটোই অ্যারোমেটিক। তো কি হবে এটা অ্যারোমেটিক, মানে এই কম্পাউন্ডটা কি অ্যারোমেটিক, ওকে, এই কম্পাউন্ডটা কি অ্যারোমেটিক। এবারে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, ধরো এইভাবে কিছু একটা কোয়েশ্চেন এলো, আয়ন দিল, এইভাবে না, ঠিক আছে, এর একটা কম্পাউন্ড আছে। এবারে তুমি বলো এটা অ্যারোমেটিক কি অ্যান্টিবায়োটিক। তো আমি কি করবো, সবসময় প্লাস মাইনাস করে দেবো। এইখানে প্লাস দেবো কেন, এটা অ্যারোমেটিক হচ্ছে, বাট এইখানে যদি আমি মাইনাসটা দিই, এখানে যদি মাইনাসটা দিই তো কতগুলো পাই ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। তো এটা কি হয়ে যাচ্ছে, অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে, আর এটা অ্যারোমেটিক। তো এইটা অ্যাভয়েড করার জন্য কি হয়, এখানে এটা নন অ্যারোমেটিকই থেকে যায়। এ বলবে ভাই আমি অ্যান্টি অ্যারোমেটিক তো যেতে চাই না, অ্যান্টি অ্যারোমেটিক তো সবচেয়ে বেশি আনস্টেবল, তো আমি কি করব, আমি অ্যান্টি অ্যারোমেটিকে না গিয়ে আমি যাব নন অ্যারোমেটিক। তো এটা কি হয়ে যাবে, নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিকই থাকবে, এর অ্যান্টি অ্যারোমেটিকে যাবে না। এগুলো কিছু কনসেপ্ট, এগুলো আসতেও পারে এক্সামে, এই জন্য বলে দিলাম। ওকে, হাইপার কনজুগেশন হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, বাট নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, ওকে, কারণ কি এটা অনেক ইজি, যেহেতু ইজি তো ইম্পর্টেন্ট নয়। তো এবারে এখানে যদি দেখো হাইপার কনজুগেশনে, তো হাইপার কনজুগেশনে কি আছে, সিগমা ফিল্ড পাই ব্র্যাকেট কনজুগেশন। এটা মনে রাখো। আরেকটা জিনিস আমি বলেছি, হাইপার কনজুগেশন আমি ডিটেলে পড়াচ্ছি না, কেন কি টাইম অনেক কম, দরকারও নেই, ঠিক আছে। মানে হাইপার কনজুগেশন মনে আছে তো, মানে এই সিএইচ থাকবে, নো বন্ড রেজোনেন্স যাকে বলা হয়। তো এটা চলে যায়, এখানে নো বন্ড রেজোনেন্স হয়, তিনটে স্ট্রাকচার হয়, রেজোনেন্স টাইপেরই হয়। অত আমি ডিটেলে যাচ্ছি না, আমি খালি তোমাদেরকে এটা বলতে চাই যে এইটা মুখস্থ করে রাখো, ঠিক আছে। এইটারও আমি ডিটেলে যাচ্ছি না, অত টাইম নেই ক্র্যাশ কোর্স। সিগমা ফিল্ড পাই ব্র্যাকেট কনজুগেশন ওই স্ট্রাকচার থেকেই বোঝা যায় অ্যাকচুয়ালি, সিগমা ফিল্ড পাই ব্র্যাকেট কনজুগেশন কিভাবে হয়। এটা মনে রাখতে কেন বলছি, কারণ কি যেই মেন্সে আজকাল অনেক জিজ্ঞেস করছে এই টাইপের কোয়েশ্চেন, যে হাইপার কনজুগেশনে কোনটা থাকে, সিগমা ফিল্ড পাই ফিল্ড, নাকি সিগমা ভেকেন্ট পাই ফিল্ড, নাকি সিগমা ভেকেন্ট পাই ভেকেন্ট, এরকম টাইপের কোয়েশ্চেন। তো তোমাদেরকে এটা মনে রাখতে হবে, সিগমা ফিল্ড আর পাই ভেকেন্ট কনজুগেশন থাকে হাইপার কনজুগেশনে, এটা রিমেম্বার, ওকে, রিমেম্বার, ওকে। আমি ডিটেলে যাচ্ছি না, আবার বলে দিচ্ছি। হাইপার কনজুগেশন মানে নাম্বার অফ অ্যালফাইডস আমাদেরকে এখানে ফাইন্ড আউট করতে হবে। কি করতে হবে, নাম্বার অফ অ্যালফাইড, নাম্বার অফ অ্যালফাইড যত বেশি হবে অত বেশি স্টেবিলিটি হবে, এইটা খালি মনে রাখলেই হবে হাইপার কনজুগেশন। এবারে অ্যালফাইডস কাকে বলে, ধরো একটা কম্পাউন্ড আছে, এটা প্লাস, তো এই যে এই কার্বন অ্যাটমের অ্যাডজেসেন্টে যতগুলো কার্বন আছে, ওই কার্বনে কতগুলো এইচ আছে, ওইটাকে বলে অ্যালফা এইচ। এখানে যদি দেখো এখানে কতগুলো এইচ আছে, মানে আমি যদি এখানে দেখি CH3 CH3 CH3, বলো কতগুলো অ্যালফা এইচ আছে। এর ঠিক অ্যাডজেসেন্ট কার্বন অ্যাটম একটা, দুটো, তিনটে কার্বন অ্যাটম, তিনটে কার্বন অ্যাটমে তিনটে হাইড্রোজেন, 9 অ্যালফা এইচ আছে এখানে, ভালো করে দেখো 9 অ্যালফা এইচ, ঠিক আছে, 9 অ্যালফা এইচ। ধরো আচ্ছা আমি যদি বলি এইটা বলো কতগুলো, এখানে প্লাস, এটা কতগুলো অ্যালফা আছে, তিনটে, চারটা, পাঁচটা, ছটা। আরে অ্যাডজেসেন্ট দেখতে হবে, এইটা এই কার্বন আর এই কার্বন, দুটো, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, তো এখানে 7টা অ্যালফা আছে, সিম্পল। আচ্ছা বলো তো এটা কতগুলো অ্যালফা আছে, এটা 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124,
ধরো এখানে ধরো কিছু একটা আছে সি ট্রিপল বন্ড এরকম একটা কম্পাউন্ড। ওকে, এই কম্পাউন্ডে যদি দেখো কতগুলো অ্যালফাইজ আছে, এখানে আছে 0 অ্যালফাইজ আছে। এর অ্যাডজেসেন্ট কার্বন অ্যাটম এটা, আর এটার কাছে কোনো এচ নেই। এর অ্যাডজেসেন্ট কার্বন অ্যাটম এটা, এটার কাছে কোনো এচ নেই, তো 0 অ্যালফাইজ। এভাবে আমরা অ্যালফাইজ কাউন্ট করি। ওকে, অ্যালফাইজের পারপাস কি? তো কার্বোক্যাটায়ন যেমন আমরা ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে করেছিলাম, অমনি হাইপার কনজুগেশন দিয়েও করতে পারি। ঠিক আছে, তো ধরো এরকম কিছু আছে, এটাতে কতগুলো অ্যালফাইজ? 9টা অ্যালফাইজ। এটাতে কতগুলো অ্যালফাইজ? 6টা অ্যালফাইজ। এটাতে কতগুলো অ্যালফাইজ? 3টে অ্যালফাইজ। তো স্টেবিলিটি যত বেশি অ্যালফাইজ হয় অত বেশি স্টেবিলিটি হয়, তো এইভাবে আমরা স্টেবিলিটি ক্যালকুলেট করতে পারি। সিম্পল লাইক ইন্ডাকটিভ ইফেক্ট, আর কিচ্ছু নেই। হাইপার কনজুগেশন শেষ, কিছু কোয়েশ্চেন্স দেখছি। সো গাইজ, আজকের ভিডিওটা এতটাই রাখলাম। 2 আওয়ার্স মতো হয়ে গেছে আই থিঙ্ক লেকচারটা। সো এতটাই ভিডিওটা রাখলাম হাইপার কনজুগেশন অবধি। নেক্সট ভিডিওতে আমরা জিওসিটাকে কন্টিনিউ করবো। আমাদের কি কি টপিকস বেঁচে আছে? আমাদের বেশি টপিকস বেঁচে নেই, আমাদের এখন আছে অ্যাসিডিক স্ট্রেংথ আর বেসিক স্ট্রেংথ, যেটা অনেক ইম্পর্টেন্ট, রাইট? ইম্পর্টেন্ট জিনিস অ্যাসিডিক স্ট্রেংথ, বেসিক স্ট্রেংথ, আর হাইপার কনজুগেশনের উপরে কিছু এক্সাম্পলস করিয়ে দেবো, আর তারপরে পিওয়াইকিউজ। ওকে, সো নেক্সট লেকচার আই থিঙ্ক 1 আওয়ার লাগবে। সো এটা জিওসি পার্ট 1, আর এর পরের লেকচারটা জিওসি পার্ট 2 হবে। ওকে, সো থ্যাংক ইউ।